রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাহাফের পক্ষ থেকে আমি নাহিদ ইসলাম নীরব আছি আপনাদের সাথে। আপনারা জানেন আজকের সময়ে বা বর্তমান যুগে ইন্টারনেট এবং ডিজিটাল মিডিয়া বিভিন্ন কাজে আমাদেরকে ব্যাপকভাবে সাহায্য করছে, কিন্তু আবার এর সাথে সাথে বিভিন্ন ধরনের ফিতনা, হারাম ও ক্ষতিকর দিকে প্রসারও ঘটিয়েছে। এই সকল ক্ষতিকর দিকগুলো কি কি, কিভাবে আমরা নিজেদেরকে এবং নিজেদের পরিবারকে, আমাদের প্রিয়জনদেরকে বিভিন্ন টুলস ব্যবহার করে এই ক্ষতিকর দিকগুলো থেকে সেফ রাখতে পারি, ইত্যাদি সমস্ত বিষয়ের উপরই আজকে সেশনে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আমাদের কাহাফ মূলত এই টুলস গুলো নিয়ে কাজ করছে। আসহাবে কাহাফে যুবকেরা যেমন ফিতনা থেকে বাঁচতে গুহায় যে আশ্রয় নিয়েছিল, ঠিক তেমনি আমরাও অনলাইনে একটা শিল্ড তৈরি করার চেষ্টা করছি, যেখানে কাহাফের বিভিন্ন টুলস দিয়ে মানুষ অনলাইনে হালাল ভাবে সেফলি ইন্টারনেট ব্রাউজ করতে পারবে ইনশাআল্লাহ। আজকে আমাদের সম্মানিত আলোচক বৃন্দরা আরো বিস্তারিতভাবে বিষয়গুলো তুলে ধরবে। প্রথমেই আলোচনা করবেন শরীফ আবু হায়াত অপু ভাই। ভাইকে আপনারা সবাই চেনেন, সরোবরের চিফ মার্কেটিং অফিসার হিসেবে কর্মরত আছেন। পাশাপাশি ভাইয়ের অনেক বক্তৃতা আপনারা অনলাইনে দেখে থাকেন। আহ, দ্বিতীয় বক্তা হিসেবে আলোচনা করবেন ওমর আল জাবির ভাই। ভাই চমৎকার একজন ভিশনারি টেকনোলজিস্ট, যিনি মেটা, ফেসবুকের মাদার কোম্পানি যেটা, মেটার মেসেঞ্জার এবং ইনস্টাগ্রাম ডিরেক্ট ইন্টিগ্রিটি টিমের ইঞ্জিনিয়ারিং ম্যানেজার হিসেবে নিয়োজিত ছিলেন। মেসেঞ্জারের 2 বিলিয়ন অ্যাক্টিভ ব্যবহারকারীদের ক্ষতিকর সাইবার ক্রাইম থেকে প্রতিকার, প্রতিরোধ এবং নিরাপত্তা নিশ্চিত করা ছিল ভাইয়ের প্রধান কাজগুলোর একটা ছিল। এছাড়াও ভাইয়ের আরো অনেক অবদান আছে, যেটা আসলে বলে শেষ করা যাবে না। ভাই একজন ডেডিকেটেড ইসলামিক রিসার্চার এবং লেখকও। পড়ো নামে ভাইয়ের 4 খণ্ডের বই অলরেডি প্রকাশিত হয়েছে। বর্তমানে উম্মার খেদমতের নিয়তে কাহাফে সম্পূর্ণ ডেডিকেটেডলি কাজ করে যাচ্ছেন। কাহাফের কো ফাউন্ডার এবং সিটিও হিসেবে আছেন আলহামদুলিল্লাহ। তো আজকের মূল আলোচনায় আমরা চলে যাব ইনশাল্লাহ। তার আগে ছোট্ট একটা অ্যানাউন্সমেন্ট দিয়ে দিই আপনাদেরকে আজকের সেশনের উপর। সেশনের একদম শেষে একটা কুইজের ব্যবস্থা থাকবে আপনাদের জন্য, এবং বিজয়ী 2 জনের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে ইনশাল্লাহ। আপনারা মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনবেন, আর আপনাদের প্রশ্নগুলো কাইন্ডলি চ্যাট বক্সে লিখে রাখবেন। প্রত্যেক বক্তার আলোচনা শেষেই প্রশ্ন উত্তর পর্ব থাকবে। ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলোর অ্যান্সার দেওয়ার চেষ্টা করা হবে। আমাদের সাথে প্রায় 500 জনের মতো যুক্ত হয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা প্রথমেই চলে যাব অপু ভাইয়ের কাছে। অপু ভাই কি জয়েন করেছেন? জি, আজকের ক্লাসটি সবার জন্য উন্মুক্ত। জি, আমরা অপু ভাইয়ের কাছে চলে যাচ্ছি। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনি শুরু করতে পারেন ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আজকে খুব অল্প একটা সময়ের মধ্যে কিছু ব্যাপার নিয়ে কথা বলবো ইনশাল্লাহ। এবং এইটা খুব গুরুত্বপূর্ণ একটা ব্যাপার আমাদের বর্তমান সময়ের জন্য। অনলাইন বা অনলাইনে যেহেতু আমরা সবাই থাকতেছি, সেহেতু অনলাইনের একটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার, সেটা হচ্ছে যে অনলাইনে কি কি হার্ম থাকে, কি কি ক্ষতি থাকে, সেটা নিয়ে আমরা কথা বলবো ইনশাল্লাহ। হ্যাঁ, আচ্ছা। তো আমরা খুব বেশি কথা না বলে সরাসরি আমাদের টপিকে চলে যাই। তো টপিকে যাওয়ার আগে একটু আমি আমার নিজের পরিচয় দিয়ে নিই। আমার নাম শরীফ আবু হায়াত। আমার পরিচয় হচ্ছে আমি সরোবরের চিফ মার্কেটিং অফিসার এবং কাহাফের চিফ অ্যাডভোকেসি অফিসার। আমি আপনাদেরকে শুরুতে একটা ভিডিও দেখাতে চাই। ভিডিওতে একটা মেয়ের ছবি আপনি দেখতে পাচ্ছেন, কিন্তু এটা আসলে মেয়ে না।
তো সুতরাং আপনারা দেখতে পারেন যে মানে আপনার এটা সমস্যা হবে এরকম কিছু মনে করবেন না। এ, আমি যে কথাটা বললাম যে মেয়ে কিন্তু মেয়ে না, এটা আপনারা আসলে এরপরে বুঝতে পারবেন, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। হ্যাঁ, ঠিক আছে। Hey mom, hey dad, it's me, Ella. Well, a digital version of me, just a bit older. Amazing what technology can do these days, isn't it? All you need are a couple of pictures, like the ones you share on social media, where they can be taken and used by everybody. I know for you, these pictures are just memories, but for others, they are data. And for me, maybe the beginning of a horrible future. A future where my identity can be stolen, like where I can go to prison for things that I would never do. Imagine my credit score being destroyed, Dad. Or my voice copied to scam you, Mom. I don't want to become a meme, humiliated by everyone at school. Kill yourself, you fucking loser. And I certainly don't want this. You share online is like a digital footprint that will follow me around for the rest of my life. I'm telling you this because I know you love me and would never do anything to harm me. So please, Mom, please, Dad, protect my virtual privacy. আপনারা যে ভিডিওটা দেখলেন, এই ভিডিওটা আসলে একটা, যে ছবিটা দেখতেছেন আপনারা, আমি একটু একটু সামনে পিছিয়ে দিই। তো এই যে ভিডিওটা আপনারা দেখলেন, এই ভিডিওটা হচ্ছে যে একটা টেলিকম নামে একটা কোম্পানি, যে কোম্পানিটা হচ্ছে ডস টেলিকম, ওদের একটা ভিডিও যেটা ওরা বানাইছে মানুষের এই ব্যাপারে অ্যাওয়ারনেস বাড়ানোর জন্য। এবং আপনারা যদি ভিডিওটার বার্তাটা মোটামুটি বুঝে থাকেন, তাহলে এখানে যে জিনিসটা দেখাইছে যে একটা মাত্র ছবি দিয়ে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে আসলে কত কিছু করা সম্ভব। যে সেই মেয়েটার ভবিষ্যৎ ছবি বানানো সম্ভব, পাসপোর্টে তার ছবি চেঞ্জ করে অন্য একটা ছবি বসায় দিয়ে এই মেয়েটাকে বিপদে ফেলানো সম্ভব, ব্যাংকিং এ অনেক সমস্যা করা সম্ভব। এমনকি জাস্ট একটা ছবি থেকে এই মেয়েটার ভয়েস বা গলার স্বর কেমন হতে পারে সেটাও কপি করা সম্ভব। এখন যেরকম আমাদেরকে মেসেজ দিচ্ছে, অনেক সময় অনেকে মেসেজ দেয়, আমরা জানি বিকাশ থেকে ফোন আসে, ফোন দিয়ে মানুষকে ঠকায়, সেটা এরকম একটা ভয়েস মেসেজ দিয়েও করা সম্ভব। যে ভয়েস মেসেজ পাঠিয়ে দিবে যে আমি মা, আমি খুব বিপদে আছি, তুমি আমাকে এই একটা বিকাশ নাম্বার দিচ্ছি, বিকাশ নাম্বারে কিছু টাকা পাঠাও। এরকমও ভয়েস জেনারেট করা সম্ভব। হ্যাঁ, এখন কেউ মেসেজ লিখলে আমরা মনে করতাম আচ্ছা মেসেজ তো লিখতেই পারে, এটা তো বাটপারি হয়, কেউ হয়তো সাবধান থাকবে। কিন্তু যখন ভয়েস মেসেজ পাবে, তখন দেখা যাবে মানুষের জন্য এইটা বের হওয়া, যে আমার মেয়েটা আসলে বোধহয় কোনো একটা বিপদে পড়ছে, ফোন কথা বলতে পারতেছে না, একটা ভয়েস মেসেজ পাঠাইছে, ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ তাহলে আমাকে তো বাঁচাইতে হবে। তো কত কিছু করা সম্ভব যা শুধুমাত্র একটা ছবি থেকে। এইটা আসলে মূলত এই ভিডিওটার প্রতিপাদ্য ছিল। এবং এটা যারা বানাইছে তারা কিন্তু একেবারে সেকুলার, হ্যাঁ, মানে কাফের, মানে চরম লেভেলের কাফের এরা।
তো এরা যখন বানাইছে এটা, এখন আমরা যেরকম হয়তো বলি, আমরা হুজুররা আমরা বলি যে আপনারা ছবি দিয়েন না, ফেসবুকে দিয়েন না, বা সোশ্যাল মিডিয়াতে আপনারা ছবি দিয়েন না, ইউটিউবে তো আপনার বাচ্চার ভিডিও দিয়েন না। তা আমার হুজুরা তো সবকিছু খালি না না করে, কিন্তু এখানে না না কিন্তু সেকুলাররাই করতেছে। তারা যারা বুঝতে পারতেছে এটা কত বড় একটা ভয়ঙ্কর বিপদ ডেকে নিয়ে আসবে এই জিনিসটা। আচ্ছা, এরপরে একটা প্যান্ডেমিক, আমরা জানি যারা এখানে আসছি তো সবাই কোভিড এর সময় আমরা ছিলাম, আমরা বুঝতাম, আমাদের বুঝ ছিল। তো কোভিড ছিল কি একটা প্যান্ডেমিক, আমরা বলতাম প্যান্ডেমিক। প্যান্ডেমিক কেন? কারণ এটা অনেক বেশি মানুষকে এফেক্ট ফেলতেছে। এখন আমরা যে জিনিসটা দেখতে পাচ্ছি এটাকে আমরা বলছি সাইবার প্যান্ডেমিক। সাইবার প্যান্ডেমিক মানে সারা পৃথিবীতে বাচ্চা কাচ্চারা এই প্যান্ডেমিকের শিকার। 60% বাচ্চা, যেখানে কোভিড এত পার্সেন্ট মানুষের হয়েছিল কিনা আমাদের সন্দেহ, সেই 60% বাচ্চা একটা সাইবার প্যান্ডেমিকের শিকার। সেই সাইবার প্যান্ডেমিকটা হচ্ছে তাদের বিভিন্ন সাইবার সিকিউরিটির সমস্যা। আচ্ছা, এই যে সাইবার প্যান্ডেমিকের কথা যে আমরা বলতেছি যে 65% বাচ্চা সাইবার প্যান্ডেমিকের শিকার, সেটার মধ্যে কি কি আছে সেই জিনিসগুলো একটু আমরা এক নজরে দেখিনি। প্রথমত হচ্ছে 45% বাচ্চা তারা সাইবার বুলিং এর শিকার হয়। 39% বাচ্চা তারা হচ্ছে রেপুটেশনাল রিস্কের সম্মুখীন হয়। রেপুটেশনাল রিস্ক মানে যে আমার সাইবার বুলিং মানে কি, এটা আমরা একটু ডিটেলসে বলবো। রেপুটেশনাল রিস্ক মানে হচ্ছে ইজ্জত চলে যাওয়া, মান সম্মান চলে যাওয়া। আমার একটা ছবি, আমার একটা ভিডিও, এমন একটা ভিডিও পাবলিকের কাছে প্রচার পেয়ে গেল যে সবাই বলবে ছি 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 লোকটা কেমন, ছি 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 মানুষটা কেমন, এটা প্রকাশ পেয়ে যাওয়া। 20% বাচ্চারা যেটার সম্মুখীন হয় সেটা হচ্ছে ভায়োলেন্ট অথবা সেক্সুয়াল কন্টেন্ট, সে এই জিনিসগুলো দেখতে বাধ্য হয়। 28% তারা সাইবার থ্রেটের সম্মুখীন হয়, অর্থাৎ তাদেরকে থ্রেট দেয় যে তুমি যদি এটা না করো তাহলে এটা হবে, তুমি যদি এটা না করো তাহলে এটা হবে। আমরা কয়েকদিন আগে ব্লু ওয়েল নামে একটা গেম দেখছিলাম, যে গেম খেলতে গিয়ে অনেক বাচ্চা মারা গেছিল, সেটাও এই ধরনের একটা সাইবার থ্রেট। এরপরে হচ্ছে 17% বাচ্চা, শিশু, তারা এক্সপিরিয়েন্স করে রিস্কি কন্ট্যাক্ট। কন্ট্যাক্ট মানে হচ্ছে একজন স্ট্রেঞ্জার, একজন অপরিচিত মানুষ তাকে এসে গায়ে হাত দিল, ধরলো, তাকে নির্যাতন করলো বা যৌন নির্যাতন করলো। এগুলো 17% মানুষের হয়, শিশুদের হয়। 13% বাচ্চাদের দেখা যায় তারা গেমিং ডিসঅর্ডারে ভুগতেছে, অর্থাৎ সে গেমের প্রতি এমন অ্যাডিক্টেড হয়ে গেছে, গেম খেলতে না দিলে সে পাগলের মতো হয়ে যাচ্ছে। এবং আপনারা দেখবেন, যেরকম আপনাদের চারপাশে চোখ কান খোলা রাখলে দেখবেন, যেরকম অনেক বাচ্চা আছে যে মোবাইলটা দিলে সে খায়, মোবাইল না দিলে সে খায় না। মোবাইলটা তার কাছ থেকে কেড়ে নেওয়ার সাথে সাথে মাটির মধ্যে শুয়ে পড়ে হাত পা নেড়ে টেড়ে মানে চিৎকার করে কান্না থাকে, মোবাইল দিলে আবার সে ঠান্ডা। এটা তো স্বাভাবিক ব্যাপার না। এই যে এইরকম লেভেলের চলে যাওয়ার, এটা হচ্ছে গেমিং ডিসঅর্ডারের যাওয়ার রাস্তা তারা আছে। 7% সোশ্যাল মিডিয়া ডিসঅর্ডারে ভুগতেছে, অর্থাৎ তাকে যদি সোশ্যাল মিডিয়া না দেওয়া হয় তখন সে খুবই অস্বস্তিতে থাকে এবং সে তখন ভালো থাকে না, সে নানা রকম সমস্যা করার সমস্যা সে পড়ে, তার নানা রকম ফিজিক্যাল এফেক্ট দেখা যায়। আচ্ছা, সাইবার বুলিং কি? সাইবার বুলিং এর কিছু এক্সাম্পল আমরা এখানে দেখতে পাচ্ছি, যেখানে বলতেছে যে কেউ একজন বলতেছে, এগুলো সব রিয়েল মেসেজ, হ্যাঁ। কেউ বলতেছে যে তুই একটা কুত্তা, তুই তো তোর জীবনের কোনো মানে নাই, তুমি তোর নিজের মেরে ফেলা উচিত, তোর মতো কোনো বোকা গাধা ছাগল আমি জীবনে কোনো দেখি নাই, তোর যদি আর কোনোদিন স্কুলে দেখছি তোর একদম হাত ভেঙে পায়ে ধরা দিব, নানান রকম ভয়ঙ্কর ভয়ঙ্কর সব কথাবার্তা বলে। এই মেসেজগুলো কিন্তু মানুষরা পাচ্ছে। এটাকে আমরা বুলিং এবং হ্যারাসমেন্ট বলি। তো এই যে বুলিং এবং হ্যারাসমেন্টের যে ব্যাপারগুলো, এটা কিন্তু শুধু আহ, পৃথিবীতে শুধু অনলাইনে লিমিটেড থাকছে এরকম না। আমরা দেখতেছি যেখানে একটা ইউনিসেফের করা একটা গবেষণাতে দেখা গেছে যে 30টা দেশের শিশুদের উপর তারা এই গবেষণা করছিল, এবং গবেষণা করে তারা দেখছে যে প্রতি তিনটা তিনটা শিশুর একটা শিশু অনলাইনে বুলিং এর শিকার হয়েছে। এবং 5টা বাচ্চার একটা বাচ্চা এমন সে বুলিং এর শিকার হয়েছে, অনলাইন বুলিং, যেটার কারণে সে স্কুল পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছে, যে না আমি স্কুলে যাব না, স্কুলে গেলে এই সমস্যা হয়, সে স্কুল পর্যন্ত বাদ দিয়ে দিচ্ছে। এবং আমরা বাম দিকে যে জিনিসটা দেখি সেটা হচ্ছে যে এটাও একটা আমেরিকান টিনস অ্যান্ড সাইবার বুলিং 2022 সালের একটা রিসার্চ, পিউ রিসার্চ সেন্টার নামে একটা বিখ্যাত রিসার্চ সেন্টার আছে, তাদের করা এই রিসার্চটা। সেই রিসার্চে তারা দেখাইছে যে 46% বাচ্চা সে এই সাইবার বুলিং এর যে শিকার হয়েছে। কি ধরনের সাইবার বুলিং এর শিকার হয়েছে? অফেন্সিভ নেম কলিং, মানে তাদেরকে খারাপ নামে ডাকা হয়েছে, গালাগালি করা হয়েছে, তাদের নামে মিথ্যা অপবাদ ছড়ানো হয়েছে, তাদের এমন ছবি তাদেরকে দেওয়া হয়েছে, নোংরা ছবি দেওয়া হয়েছে যেটা সেটা চায় নাই তারপরে তাদেরকে দেওয়া হয়েছে। এবং তারপরে কন্টিনিউয়াসলি মেসেজ দিয়ে, এই তুমি কে, তুমি কি করতেছো, তোমার নাম কি, তুমি কেন বলো, এরকম কেন করো না, নানান রকম মেসেজ দিয়ে বিরক্ত করা, এটা হচ্ছে 15%। ফিজিক্যাল থ্রেট, যে শাস্তি মানে ফিজিক্যালি তার কোনো ক্ষতি করবে, এরকম ফিজিক্যাল থ্রেট পাইছে 10% বাচ্চা। এবং সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা, সেটা হচ্ছে যে তাদের ছবি, কোনো না কোনো ছবি তারা তাদের
এমন কোন ছবি যে ছবিটা সুন্দর ছবি না, সেরকম ছবি শেয়ার করছে তাদের অনুমতি ছাড়া, এরকম 7% বাচ্চা এই ঘটনাটা শিকার হয়েছে। ভয়ঙ্কর কিছু জিনিস আছে, যেমন ধরেন আমরা আপনাদেরকে একটা জিনিসের নাম বলতে পারি, সেটা হচ্ছে চাইল্ড গ্রুমিং। চাইল্ড গ্রুমিং ব্যাপারটা কি? চাইল্ড গ্রুমিং ব্যাপারটা হচ্ছে যে একটা বাচ্চার সাথে মোবাইলে মেসেজ পাঠাচ্ছে যে হোয়াট ইউ আর ডুইং, তুমি কি করতেছো, কি পরে আসো, হ্যাঁ, এরকম একটা ছবি পাঠাবা কিনা। এখন এই যে ছবিগুলা পাঠাচ্ছে, যে কথা বলতেছে, এই কথাটা সে কার সাথে বলতেছে? সে মনে করতেছে আমার এক দিনী বোনের সাথে বলতেছি, আমার এক বোনের সাথে বলতেছি, স্কুলের বড় আপুর সাথে বলতেছি। একটা ছেলে মনে করতেছে যে আমার কোচিং সেন্টারে একটা ভাই আছে, সেই ভাইয়ের সাথে বলতেছি। আসলে কি, এইরকম একটা ঘটনার কথা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে 15 বছর বয়সের একটা মেয়ে, তার নাম হচ্ছে কেলি হেইউড। সে একটা 28 বছর বয়সের একটা লোক যার নাম লিউক হার্লো, তার সাথে মেসেজ শুরু করছে। প্রথম মেসেজটা ছিল, লিউক বলছে হাউ আর ইউ, কেলি বলছে হু আর ইউ, তুমি কে? একজন জিজ্ঞেস করছে যে তুমি কে, তুমি কেমন আছো, একজন বলছে তুমি কে। এরপরে 2600 মেসেজ তাদের মধ্যে আদান প্রদান হয়েছে। 2 সপ্তাহ 14 দিন পরে দেখা গেছে এই যে কেইলি নামে মেয়ে, সেই মেয়েটা ওই লিউকের অ্যাপার্টমেন্টে, তার বিল্ডিং এর রুমে গেছে। যাওয়ার পরে সেই লোকটা তাকে মদ খাওয়াইছে এবং তারপর তাকে ধর্ষণ করছে এবং তারপর তাকে হত্যা করছে। তাহলে এই যে জিনিসটা চিন্তা করেন, এটা এটা কিন্তু ইয়েতে লেসিস্টার পুলিশ ইউকে এর একটা নিউজেও এই জিনিসটা তারা এটা দিছে, যে তারা আসলে কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটছে। তো এই জিনিসটাকে বলা হয় চাইল্ড গ্রুমিং। তো ওদের কাছে 15 বছর বয়স, সে তো এখনো চাইল্ডই আছে। আমরা হয়তো ইসলামিক্যালি সেটা বলি না, ইসলামিক্যালি তো একটা মেয়ে অ্যাডাল্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমরা যদি মনে করি যে এই যে একটা সমস্যা, এই সমস্যাটা শুধু আমেরিকাতেই, এটা ইংল্যান্ডেই, ব্যাপারটা এরকম না। রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আমাদেরকে বলছেন যে কাফের মুশরিকরা যা যা করবে, মুসলিমরা ঠিক তাই তাই করবে। এমনকি তারা যদি সাপের গর্তে ঢুকে যায়, গুইসাপের গর্তে ঢুকে যায়, তারাও সে গুইসাপের গর্তে ঢুকবে। এই ঘটনাটা আসলে আমাদের ঘটতেছে, যেটা পশ্চিমে আসছে সেটা বাংলাদেশেও আসবে। আচ্ছা, আইওএম ম্যানেজমেন্ট একটু হাত তুলছে, আপনি যদি কিছু বলেন তাহলে বলে ফেলতে পারেন। জি, আইওএম ম্যানেজমেন্ট হাত তুলছেন। না ভাই, কিছু বলবেন, আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, ঠিক আছে, ওকে। তো এরপরে এরকম আরো অনেকগুলো ঘটনা আছে, আসলে এই সবগুলো ঘটনা বলার আমাদের সময় নাই, কিন্তু এই ঘটনাটা, আমি এই ঘটনাটা বলতে, কেলি হেইউডের যেটা হয়েছে সে কিন্তু এই লোকটা, সে তার নিজের নাম দিয়ে হয়তো কথাবার্তা বলছে। আরেকটা ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করতে, এটা আরো ভয়ঙ্কর একটা ঘটনা, সেটা হচ্ছে সুসান, সুশান নামে, সুশান বা সুশান যেটা আপনারা বলেন। সে কি করতো, সে অ্যালিস নামে একটা 12 বছর বয়সের একটা মেয়ের সাথে চ্যাট করতেছে। এখন সুশান কি করছে, সে বলছে যে আমার আসলে বয়স 15 বছর এবং আমার নাম হচ্ছে সুশান, সে দাবি করছে, হ্যাঁ। কিন্তু আসলে কি, সে আসলে 42 বছর বয়সের একটা ভয়ঙ্কর একটা শয়তান লোক। এখন সুশান কি করছে, গল্প করতেছে, গল্প করতেছে, গল্প করতে করতে সে তার খুব প্রাইভেট কিছু ছবি ওই অ্যালিস নামে 12 বছর মেয়েটাকে দিছে। এখন অ্যালিস তো ওই ছবি দেখে বলছে, ও আপু তুমি তো দেখতে খুব সুন্দর, হ্যাঁ, এরকম নানা রকম সে কথাবার্তা বলতেছে। আসলে তো সে জানে না যে এটা তার ছবি না, কারণ ছবিগুলো তো সে, এই সুশান সে আরেকজনের ছবি এর কাছে পাঠাচ্ছে, এরকম একটা চেহারা ধরে সে পাঠাচ্ছে। এই ঘটনার একটা পর্যায়ে কি ঘটলো, যে সুশান তাকে বলতেছে, আল ইসলামের মেয়েটাকে বলতেছে, সুশান্ত না, এটা তো একটা শয়তান লোক। এই শয়তান লোকটা বলতেছে যে আমি আসলে একটা পুরুষ মানুষ, আমার বয়স 42 বছর, তোমাকে আমি অনেক ছবি পাঠাইছি, তুমি আমাকে অনেক ছবি পাঠাইছো, এখন তোমার সব ছবি আমার কাছে আছে। এই ছবিগুলো যদি কোনোভাবে তুমি আমাকে ব্লক করো, তাহলে এই ছবিগুলো আমি সব জায়গায় তোমার এই ফ্রেন্ডদের কাছে, সবার কাছে আমি ছড়াই দিব। আর তুমি যদি আমার কথা শোনো, তাহলে আমি তোমার ইয়ে করবো, তোমার কথা আমি ছবিগুলো ডিলিট করে দিব। কিন্তু তুমি যদি একবার উল্টাপাল্টা করো, তাহলে তোমার কিন্তু খবর আছে। তখন সে বলে যে ঠিক আছে, আমাকে তুমি তাহলে আমাকে কি করতে হবে? তখন বলছে তুমি আমার আরো ছবি পাঠাও, তুমি আমাকে এই এই ছবি পাঠাও। 12 বছরের একটা মেয়ে, সে বলতেছে, 12 বছরের একটা মেয়ে, আপনাদের যদি কারো বাচ্চা কাচ্চা 10-11 বছর 12 বাচ্চা থাকে, আপনারা বুঝবেন যে আসলে কতটুকু বা সে দুনিয়া বুঝছে, কতটুকু বা সে দুনিয়া দেখছে। সে বলছে আমার খুব কান্না আসতেছে, আমাকে অন্য কিছু করতে বললো। বলছে যে না, আমি ছবি দিয়েছি, ছবি দিতে হবে, অন্য কোনো অপশন নাই, এটাই করতে হবে। তো দেখেন এই যে ছবি, তারপরে সে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর সে ছবি নিল, ছবি নিয়ে শেষমেশ এটা কি হইলো, এটা যে কত ভয়ঙ্কর ঘটনা ঘটতেছে আমরা সামনে বলবো। কিন্তু এই জিনিসটাও একরকমের হয়, সেটা হচ্ছে যে আমি মনে করতেছি অনলাইনে একজন বোনের সাথে কথা বলতেছি, আমাদের দিনই সার্কেল আপনারা এরকম দেখবেন যে প্রচুর জোর চুরি বা বাটপারি, অনেক সাহায্য চাচ্ছে, এই সেই করতেছে, পরবর্তীতে প্রকাশ পাইলো সে আসলে খুব ভালো আছে, ভালো, সে তার কাজই হচ্ছে এরকম করে লোক ঠকানো, হ্যাঁ। এই ঘটনাগুলো কিন্তু ঘটে প্রায়। তো এখন এইটা এইটা সমস্যা, সবচেয়ে বড় সমস্যাটা কি হয় আপনারা দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্ধকার থেকে, রাত থেকে কিন্তু আমাদেরকে আশ্রয় যেতে বলছেন না, অমিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব।
এই যে ওয়ামিন শাররি, শার মানে কি? ক্ষতি। ক্ষতিটা কখন আসে? গসে কি নিদা ওয়াকাব, যখন অন্ধকার ছেয়ে আসে। তো রাতের বেলা আমাদেরকে বাসায় থাকতে বলা হয়েছে, বাসায় আমরা থাকবো, নিরাপত্তার মধ্যে থাকবো, হ্যাঁ ঘরের মধ্যে থাকবো। বাইরে গেলে তো নানা রকম ঝামেলা ঝুঁকি আছে। হ্যাঁ, আমরা দিনে দুপুরে ডাকাতি একটা কথা শুনি। কেন দিনে দুপুরে ডাকাতি শুনি? কারণ দিনে দুপুরে ডাকাতি হওয়ার কথা না, ডাকাতি হওয়ার কথা রাতে অন্ধকারে। দিনে করে ফেলছে মানে একটা বিশাল একটা খবর। তো আমরা যখন রাতে নিরাপত্তার জন্য ঘরের মধ্যে এসে ঢুকছি, এই ঘরের মধ্যে কিন্তু এই শয়তানগুলা ঢুকতেছে। আমাদের কিভাবে ঢুকতেছে? আমাদের স্মার্টফোন দিয়ে, আমাদের মোবাইল ফোন দিয়ে ঢুকতেছে। এবং এই সময়টায় মানুষ কিন্তু তার গার্ডটা নিচু থাকে। কেন আমরা আল্লাহর কাছে আশ্রয় চাই? কারণ এই সময় আমরা আমাদের বেস্ট স্টেটে থাকি না, আমরা বিপদে থাকি, আমরা উইক থাকি। এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদেরকে সকাল সন্ধ্যা দোয়া পড়তে হয়, সন্ধ্যার সময় দোয়া পড়তে হয়। এই সন্ধ্যার সময় দোয়া আমি পড়তে পারতেছি না বা পড়তে ভুলে গেছি, আমি যখন উইক অবস্থা আছি, সে আস্তে আস্তে আমার মোবাইলে ঢুকছে। আমার মোবাইলে আমাকে মেসেজ দিচ্ছে, একটা মেসেজ দিচ্ছে, একটা মেসেজ দিচ্ছে, একটা মেসেজ দিচ্ছে, একের পর এক মেসেজ দিচ্ছে, দিতে 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 আমাকে সে দখল করে নিচ্ছে, আমাকে খারাপ জিনিস দেখাচ্ছে, আমার কোনো কন্ট্রোল নাই। এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর সব লোক এইখানে বসে থাকে ক্ষতিগুলো করার জন্য। আপনারা দেখেন, এখানে ডেটা যেটা দেওয়া আছে, 2.88 মিলিয়ন। 2.88 মিলিয়ন মানে 1 মিলিয়নে 10 লক্ষ। 2.88 মিলিয়ন, তার মানে 28.8 লক্ষ, প্রায় 29 লক্ষ আপনারা বলতে পারেন, যে এই অ্যাকাউন্ট ছিল, যেটা ডার্ক ওয়েবসাইটে, যারা এই হার্মফুল চাইল্ডের তারা বিভিন্ন রকমের কন্টেন্ট দেয়। এবং 500,000, 500,000 মানে 5 লাখ মানুষ অনলাইন প্রেডেটর, শিকারী, ওৎ পেতে আছে কেমন করে বাচ্চাদেরকে ধরবে, যারা উইক আছে তাদেরকে ধরবে, মেয়েদেরকে ধরবে। এই কারণে তারা বসে আছে। এই যে লোকটা আপনাদেরকে বললাম যে সুন্দর, প্রথমে সুশান সেজে কথা বলতেছে, এই লোকটা কি ভয়ঙ্কর একটা জানোয়ার। সে কি করছে? তার নাম হচ্ছে ডেভিড নিকোলাস উইলসন। সে একটা ডে লেবারার, শ্রমিক। তো ব্রিটিশ শ্রমিক, আপনারা বুঝতেই পারতেছেন সে কি করছে। তার এগেইনস্টে প্রায় 96টারও বেশি অ্যাবিউজ অফেন্স আছে, সে অ্যাবিউজ করছে। এবং সে 51টা বা ছেলে যাদের বয়স 4 থেকে 14, সেই 4 থেকে 14-র মধ্যে ছেলেদেরকে সে ফিজিক্যালি অ্যাবিউজ করছে। এবং এইখানে সে 5,000 বাচ্চাকে সে নক করছে, এবং 500টা বাচ্চা তাকে ছবি পাঠাইছে। এই যে এই কাজগুলো সে কিভাবে করছে? ওই যে সে একটা ফেক অনলাইন আইডেন্টিটি, সে যা না সেটা সে সাজছে, সেটা সে এই কাজগুলো করছে। এমনকি সে যখন ঢুকছে, এমন খারাপও কাজ সে করছে। সে কোন একটা বাচ্চাকে, এই যে 4 থেকে 14, 14 বছর বয়সের বাচ্চাটা তো অনলাইনে আছে, তাকে সে ধরছে। 4 বছরের বাচ্চাটাকে সে কিভাবে ধরছে? ওই 14 বছরের বাচ্চাটাকে বা 13 বছরের বাচ্চাটাকে সে ধরছে। ধরে তাকে যখন সে টর্চার করছে, টর্চার করার পর তার যে ছোট ভাই আছে, ছোট বয়সে ছোট যে বন্ধু আছে, এরকম বাচ্চাদেরকেও সে ধরছে, টর্চার করছে, এবং সে এই ধরনের খারাপ কাজ করছে। তো আপনারা ভয়ঙ্কর ব্যাপারটা চিন্তা করেন যে, এবং এটা বাড়তেছে কিভাবে। 1998 সালে মাত্র 3,000 ছবি, 3,000 রিপোর্ট ছিল। মাত্র 3,000 রিপোর্ট ছিল যেখানে ছোট বাচ্চাদের উপরে অত্যাচার করা হচ্ছে এরকম ছবি ইন্টারনেটে ছিল। এবং রিপোর্ট করা হয়েছে মাত্র 3,000, 1998 সালে। জাস্ট 1 দশক পর সেটা হয়ে গেছে 1 লক্ষ। 10 লক্ষ হয়েছে 2014 সালে। 2023 সালে এটা 18.4 মিলিয়ন, মানে 184 লক্ষ হয়েছে। এখন 45 মিলিয়ন ইমেজ এবং ভিডিও আছে যেটা মানুষজন রিপোর্ট করছে। আর যে রিপোর্ট করে নাই সেটা আসলে কত, যে খারাপ ছবি, বাচ্চাদেরকে রেপ করা হচ্ছে, বাচ্চাদেরকে অত্যাচার করা হচ্ছে, এইসব ছবি এবং ভিডিও মানুষ খালি 45 মিলিয়ন মানুষ রিপোর্ট করছে। এবং এর মধ্যে 2021 সালে মেটা 6.6 মিলিয়ন ছবি, বাচ্চাদের ছবি সে নামাই নিছে ইউজারদের থেকে। এবং এগুলা কোথায় ট্রান্সফার হচ্ছিল, কোথায় যাচ্ছিল? ফেসবুকের মেসেঞ্জার দিয়ে আদান প্রদান হচ্ছিল 6.6 মিলিয়ন বাচ্চাদের ছবি। আপনারা চিন্তা করেন যে কি ভয়ঙ্কর একটা অবস্থা। এবং এর মধ্যে কোথাও বাচ্চারা, কোনো বয়সের বাচ্চারা আসলে সেফ না। তো এখন এই যে ধরেন আপনার মানুষ এখন কোন জায়গায় চলে গেছে, যে বাচ্চারা বলতেছে নিউ নর্মাল, আমরা মানে ব্রিটিশরা এই জিনিস নিয়ে এত দুশ্চিন্তা আছে যে তারা এই কথাটা বলতেছে যে এটাদের কাছে নর্মাল হয়ে গেছে, যে আমরা আমাদের উলঙ্গ ছবি আমরা শেয়ার করব, অন্য বাচ্চাদের সাথে শেয়ার করব,
মেয়েরা বলতেছে এটা নর্মাল হয়ে গেছে, ছেলেরা বলতেছে নর্মাল হয়ে গেছে, এটা পাওয়া যায়, দেখা যায় স্কুলে। কি ভয়ঙ্কর একটা ঘটনা ঘটে গেছে। তো এরকম বলতেছে যে আমি একটা ছবি আমার বয়ফ্রেন্ডকে পাঠাইছিলাম, ওদের তো বিয়ে শাদী নাই, আপনারা জানেন, সব পরিবার পরিবার সব গোল্লায় গেছে। তো বলতেছে যে আমরা পাঠাইছিলাম, তো এখন তার সাথে যখন আমার ব্রেকআপ হয়ে গেছে, সম্পর্ক নষ্ট হয়ে গেছে, সে সবার কাছে দিয়ে দিতেছে। এখন আমার কাছে সব মনে হয় যে সারা স্কুলের মানুষজন সবাই জানে যে আমার সে বোধহয় উলঙ্গ অবস্থায় দেখছে। এটা তাদের কাছে মনে হতে পারে, মনে হতে থাকে। তাহলে কি ভয়ঙ্কর একটা জিনিস চিন্তা করে। তো এখন এই যে অনলাইনের ক্ষতি, অনলাইনের ক্ষতিগুলো কি আসলে শুধু শুধু এই যে বুলিং, সাইবার বুলিং এখানেই সীমাবদ্ধ না? এখানে সীমাবদ্ধ না, আমরা এরকমও দেখতেছি এখানে অনেক ফিনান্সিয়াল লসও হয়। যেমন আপনার এখানে দেখতে পাচ্ছেন যে ইন্টারনেট ক্রাইম কমপ্লেইন সেন্টার, IC3, ওই যে আমাদের বিকাশে যেরকম টাকা চুরি করে, এরকম ক্রেডিট কার্ড ফ্রড ফ্রড করে, জালিয়াতি করে। কয়েকদিন আগে আমাদের যে মেটা যে অ্যাড অ্যাকাউন্ট আছে, আমরা যেটা দিয়ে অ্যাড চালাই, সেখান থেকে আমাদের অ্যাকাউন্ট থেকে প্রায় $46,000, মানে $46,000 আমাদের অ্যাকাউন্ট থেকে চুরি হয়ে গেছিল। মেটার মাধ্যমে তারা করছে। ফলে এই যে আমরা এদেরকে মনে করি আরে এদের কি টেকনোলজি ফাটাফাটি, অনেক সুপার, অনেক সেফ, এগুলো হইতে পারে না। দেখা যাচ্ছে $46,000 আমার কত ডলার আর আমার ব্যবসা করে আমি সেভ করতে পারছিলাম, জমাইতে পারছিলাম, সেটা ওরা নিয়ে চলে গেছে মাত্র 3 দিনের মধ্যে। মাত্র 3 দিনে আমি রিপোর্ট করছি, রিপোর্ট করার পর ওরা ঠিকঠাক মতো ব্লক করতে পারে না। এবং এই টাকাটা আমার ফেরত পাইতে, আমার জুন মাসে টাকাটা হারাইছিল, এই টাকাটা ফেরত পাইতে আমি ফেরত পেয়েছি ডিসেম্বর মাসে। তো এই যে কমপ্লেইন গুলো আসতেছে, আপনারা দেখেন এখানে ডেটা দেওয়া আছে যে 3.79 মিলিয়ন কমপ্লেইনই আসছে। এবং সেই কমপ্লেইনের কারণে $37.4 বিলিয়ন লস হয়েছে। তার মানে আমার ক্রেডিট কার্ডের তথ্য চুরি করে নিচ্ছে, আমি যেরকম বললাম এরকম চুরি করে অ্যাড চালাইছে, বা কারোর কাছ থেকে টাকা নিয়ে নিচ্ছে, এরকম নানান রকম ফ্রড, জালিয়াতি একদম শেষ নাই। এই জিনিসটা একদম চলতেই আছে এরকম ঘটনা। তো এখানে নানান রকম ভাবে কিভাবে ফ্রড গুলো হয়, এখানে অনেক কিছু আছে, এটা নিয়ে একটু ওমর আল জামিল ভাই কথা বলবেন। কিন্তু আমি আপনাদেরকে যে জিনিসটা দিয়ে সাবধান করে দিতে চাই, সেটা হচ্ছে যে এই যে অনলাইনে নানান রকম যেই ক্ষতিগুলো আছে, এই ক্ষতিগুলোর মধ্যে এইটা ছাড়াও মানে আপনার হারাম এলিমেন্ট যেগুলা, পর্নোগ্রাফিক বা এই রিলেটেড এলিমেন্ট গুলা, এটাও কিন্তু ভয়ঙ্কর একটা ক্ষতির কারণ। এবং এটার ভয়ঙ্কর একটা ক্ষতির কারণ হচ্ছে এটার মধ্যে অনেক মানে ধরেন কেউ যদি অল্প বয়সে, যে সময়টা আমাদের ব্রেইনের এই জায়গাটা, কপালের পিছনে যে জায়গাটা আছে, যেটাতে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে সিজদা করি, এই জায়গাটার পিছনে যে অংশটা থাকে, এটার নাম হচ্ছে প্রি ফ্রন্টাল কর্টেক্স। এই প্রি ফ্রন্টাল কর্টেক্সটা ডেভেলপ করে যখন মানুষের বয়স 10, 11, 12 বয়স সন্ধিক্ষণে এটা ডেভেলপ করা শুরু করে। হ্যাঁ, কিন্তু সময় লাগে আস্তে আস্তে। আর আমাদের ব্রেইনের ভিতরে, একদম মাথার ভিতরে, মেরুদণ্ড যেখান থেকে শেষ হয়েছে, একদম ব্রেনের ভিতরে অংশে একটা জায়গা আছে, এটাকে বলা হয় অ্যামিগডালা। তো এই অ্যামিগডালাটা হচ্ছে রিয়েক্টিভ। সে চায় আহ, আনন্দ, সে চায় স্ফূর্তি। হ্যাঁ, তাকে নর্মাল সাধারণ চিন্তা ভাবনা এটা তাকে ইফেক্ট করে কম। আর তাকে ইফেক্ট করে কোনটা? ইফেক্ট করে হচ্ছে যে জৈবিক চাহিদা, যেগুলো ক্ষুধা লাগছে খাইতে হবে, ভয়, শত্রু আসছে পালাইতে হবে, অথবা সেক্সুয়াল যে ব্যাপারগুলো আছে এগুলো তাকে ফায়ার করে, সে ওখানে গরম হয়ে থাকে ওই সময়। আবার আমাদের প্রি ফ্রন্টাল কর্টেক্স এটা হচ্ছে না, মেয়ে দেখছি চোখ নামায় নিতে হবে, ক্ষুধা লাগছে রোজা আছি খাওয়া যাবে না, এটা আমাকে আমার প্রিফ্রন্টাল কর্টেক্স বলে। এখন যখন ব্রেন ডেভেলপমেন্ট হয় কিশোর বয়সে, ওই সময় যদি কোনো একটা শিশু, কিশোর, তরুণ, তরুণী, সে যদি খারাপ জিনিস দেখার ব্যাপারে অভ্যস্ত হয়ে যায়, অ্যাডিকশন হয়ে যায়, তখন কিন্তু সে এখান থেকে আর বের হতে পারবে না। সে তখন চিন্তা করবে যে আমি এটা চাই না করতে, এটা হারাম, এটা ক্ষতি করতেছে, আমার পড়াশোনা হতে করতে দিচ্ছে না, আমার পড়াশোনা নষ্ট হচ্ছে, আমি পড়ায় মন বসাতে পারতেছি না, আমার মাথায় সবসময় খারাপ চিন্তা ঘুরে, আমি কিন্তু এটা আমার দেখা উচিত না। সে বুঝে কিন্তু সে এটা থেকে বের হইতে পারে না। কেন এটা থেকে সে বের হইতে পারে না? কারণ সে ওই অ্যাডিকশনে জড়ায় গেছে। ফলে এইটা এমন একটা দুনিয়া যে কৌতূহলের বশেও কখনো নেশার ধারে যায় না, এটা যেরকম বলি, কৌতূহলেও কখনো ইয়াবা খায়ও না। কৌতূহলে দেখি তো কেমন লাগে, একটু সিগারেট খেয়ে দেখি, না গাঁজা খাইতে কেমন লাগে একটু দেখি, গন্ধ তো ভালোই লাগে, না, কখনোই না। এই ঠিক সেইভাবে পর্নোগ্রাফিক এলিমেন্ট, হারাম এলিমেন্ট যেগুলো চোখের জিনা, এগুলা কখনো শখের বশে আগ্রহ নিয়ে বন্ধুরা দেখতেছে আমিও দেখতেছি আমিও একটু দেখি, কখনোই না। এবং এটা নিয়ে কিন্তু আমাদের বাচ্চাদেরকে, আমাদের ছোট ভাই বোনদেরকে সবাইকে সচেতন করতে হবে। কারণ যদি একবার দেখে ফেলে, আমাকে লুকায়,
এখন তো টেকনোলজি যেভাবে আগাচ্ছে, শয়তানরা শয়তানরা যে পরিমাণ টাকা টেকনোলজির পিছনে খরচ করে খারাপ জিনিস আবিষ্কার করার জন্য, এটা তো তাদের ব্যবসা। হ্যাঁ, আমরা তো ভালো মানুষ, ঠিক আছে, আমি দেখি না, কিন্তু আমি ওইখান থেকে নিজেকে বাঁচাবো, অন্যদেরকে বাঁচাবো, এটার পিছনে পয়সা খরচ করা আমার তো কোনো এফোর্ট নাই, আমার তো কোনো ইয়ে নাই, কারণ নাই, আমি কেন বাঁচাবো, আমি কেন পয়সা খরচ আপনাকে বাঁচাবো? হ্যাঁ, আপনি আমার টাকা চুরি করে নিচ্ছেন, আমি সাইবার সিকিউরিটিতে ওইখানে আমি বসাবো, কারণ আপনি আমার টাকা টাকা যেন চুরি করতে না পারেন, সেখানে মানুষ টাকা খরচ করতে রাজি আছে। কিন্তু মানুষকে হারাম থেকে বাঁচাবে, খারাপ জিনিস থেকে বাঁচাবে, এটার জন্য তো মানুষ আসলে পয়সা খরচ করতে রাজি না। আর ইল্লা মাশাল্লাহ খুব অল্প কিছু মানুষ আছেন যারা এই ধরনের কিছু উদ্যোগ নেন। কিন্তু শয়তানরা যে পরিমাণ টাকা খরচ করে এই এটা ব্যবসা করার জন্য, পর্নোগ্রাফি পৃথিবীতে $4 ট্রিলিয়ন বিজনেস। তো ওই বিজনেস করার জন্য তো রাস্তা খুঁজে বের করে যে থেকে ঢুকা যায়। জুয়া, ট্রিলিয়ন ট্রিলিয়ন ডলারের বিজনেস। বাংলাদেশে এখন যেই পরিমাণে জুয়ার অ্যাডভার্টাইজমেন্ট আসে, অকল্পনীয়, অচিন্তনীয়। এবং আমি এরকম মানুষের কথা শুনছি যে তার মালিকের কাছ থেকে টাকা দিতে, মার্কেটের থেকে সে টাকা কালেকশন করছে, সে অফিসে জমা দিবে, তার কাছে মনে হয়েছে যে আজকে তো এটা জুয়াটা আছে, আমি তো 50,000 টাকা পাইছিলাম কালকে, 50,000 টাকা ফি দেয় কিন্তু ওরা, হ্যাঁ, 50,000 টাকা তো পাইছিলাম, তো 50,000 টাকার মতো তো আমি জিতছি, তো 60,000 টাকা হয়েছে, আচ্ছা ঠিক আছে আজকে কিছু টাকা লাগাই, এই টাকা লাগাই দেখি কেমন হয়। টাকা লাগাইছে, বিকাশে টাকা পড়ছে, এই যে 1 লাখ টাকা গায়েব, ওই গতকালকে 6000 টাকা গায়েব, 1 লাখ টাকা গায়েব। এখন সে কিন্তু পালায় পালায় বেড়াচ্ছে, পুলিশে তাকে দিছে কেন, কারণ সে ওই টাকাটা সে চুরি করে ফেলছে। আর সে বেতন পায় 10,000 টাকা, সে আর কয় টাকা আসলে ইয়ে দিবে, সে কয় টাকা জরিমানা দিবে, কত বছরে সে জরিমানা দিবে? তো এই যে জুয়া, অনলাইনে জুয়া একদম অ্যাভেলেবল হয়ে গেছে, তারপর অনলাইন পর্ন যেটা হয়ে গেছে, আমি সেদিনকে একটা ডেটা দেখছি 67% বাচ্চা এটাতে অ্যাডিক্টেড হয়ে গেছে। এগুলো কিন্তু ভয়ঙ্কর সব জিনিস, যেটা যে কথাগুলো আমরা বললাম, শুরু থেকে বললাম, যে ফিজিক্যালি যেরকম হার্ম করতেছে, মানুষ যেরকম হার্ম করতেছে, আবার এগুলা প্যাসিভ জিনিস, এগুলোও কিন্তু প্রচুর পরিমাণে মানুষকে হার্ম করতেছে এবং মানুষকে ক্ষতি হিসেবে হচ্ছে। তো এটার জন্য আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে যে এই অনেক ভয়ঙ্কর ভয়ঙ্কর সব ক্ষতি যে আছে অনলাইনে, আমরা তো মনে করতেছি টেকনোলজি ভালো জিনিস, হ্যাঁ আমরা এমব্রেস করতেছি, কিন্তু টেকনোলজিক্যাল যে বিপদগুলো আছে সেটা সম্পর্কে যদি আমরা না জানি বা না সচেতন হই, এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে এটা নিয়ে যদি আমরা আমাদের ছোট ভাই, ছোট সন্তান যারা আছে তাদেরকে যদি সচেতন না করি, কারণ সে আমাকে ফাঁকি দিয়ে ঢুকে পড়তে পারবে, আমি টেকনোলজি অত ভালো জানি না, আমার থেকে সে টেকনোলজি ভালো বুঝে, কিন্তু তাকে যদি আমি বেসিকটা বুঝাই দিই, মূল জিনিসটা যদি বুঝাই দিই, তাহলে কিন্তু সে আল্লাহকে ভয় করবে এবং সে সাবধান হবে এবং সেই ধরনের খারাপ কাজগুলো থেকে নিজেদেরকে সংরক্ষণ মানে সাবধান করতে পারবে এবং অন্যদেরকে সাবধান করতে পারবে যে বাবা, শখের বসে কৌতূহল করে কোনোভাবে যেন তুমি এই হারামগুলোতে না জড়া যাও, কখনোই তুমি ইন্টারনেটে যেন তুমি তোমার নিজের নাম দিয়ে তুমি যেন কোনো অ্যাকাউন্ট না করো, কোনো অপরিচিত মানুষের সাথে চ্যাট না করো। আমরা কিন্তু আমাদের বাচ্চাদেরকে এই জিনিসগুলো বলি, আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই ব্যাপারগুলো যে বলবেন, সাবধান থাকতে বলবেন, কারণ ক্ষতি হয়ে গেলে তখন কিন্তু আর কান্নাকাটি করে ছাড়া আর কোনো উপায় থাকবে না, অনেক ক্ষতি হয়ে যায় মানুষের। আমরা তো সিম্পল একটা জিনিসই দেখি, মানুষ কত লাখ লাখ টাকা মানে বিকাশে ফ্রড করে মানুষ তুলে নেয়, হজের মতো জিনিসে এখন ফ্রড হয়ে গেছে। ফোন করে বলে যে হাজি সাহেব আপনি তো টাকা পাবেন, আপনাকে সৌদি সরকার টাকা ফেরত দিচ্ছে, আপনার একটা ব্যাংক অ্যাকাউন্ট, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা দেন, এই ক্রেডিট ডেবিট কার্ডের নাম্বারটা দেন, আপনারা টাকা পাঠাবো। হাজি সাহেব খুশি হয়ে টাকা দিয়ে দেয়, টাকা বরং দেয় তো না, আর উল্টা চুরি করে নিয়ে যায়। তা আমাদেরকে এই ব্যাপারগুলো নিয়ে খুব সাবধান সতর্ক থাকতে হবে। তো আমি আমার সেশনটা এখানে শেষ করতেছি, যদি আপনাদের এই ব্যাপারে কোনো প্রশ্ন থাকে এটা নিয়ে আমি হয়তো কথা বলবো ইনশাল্লাহ। আর হচ্ছে গিয়ে আমার পরের সেশনটা ওমর আল জাবির ভাই নেবেন, এবং তিনি আমরা এই হার্মগুলোকে টেকনোলজি দিয়ে মোটামুটি কিভাবে আমরা ব্লক করতে পারি, কিভাবে সাবধান থাকতে পারি, সে ব্যাপারে ভাই কথা বলবেন ইনশাল্লাহ। জি, যদি কোনো কারো কোনো কোয়ারি থাকে বা প্রশ্ন থাকে। কারো প্রশ্ন থাকলে কাইন্ডলি হ্যান্ড রেজ করতে পারেন বা চ্যাট বক্সে লিখতে পারেন। আচ্ছা, এই আসক্তি থেকে বের হওয়ার উপায় কি, হ্যাঁ এটা একজন প্রশ্ন করছেন। তো এই যে আসক্তি থেকে বের হওয়ার উপায়, এটা আসলে কেউ যদি আসক্তির লেভেলে পরিচয় একবার আসক্তির লেভেলে যদি কেউ পৌঁছায় যায়, তাহলে এইটার জন্য হেল্প নিতে হবে, হ্যাঁ, কম মানে আসক্তি যেটাকে বলে অ্যাডিকশন, অ্যাডিকশন কিন্তু এমনি কথার কথা না, হ্যাঁ, অ্যাডিকশন কিন্তু একটা সাইকোলজিক্যাল টার্ম, এটা একটা মেডিকেল কন্ডিশন, যে মেডিকেল কন্ডিশনে মানুষ একটা অভ্যাস থেকে বের হতে চায় কিন্তু সে বের হতে পারে না, যেমন সিগারেট অ্যাডিকশন হয়ে যায়, সে চায় সিগারেট ছাড়তে কিন্তু সে সিগারেট ছাড়তে পারে না, শরীর ওই কেমিক্যাল গুলো দিয়ে তাকে এমন একটা সিস্টেমে বেঁধে ফেলে সে বের হতে পারে না, এটা হচ্ছে আসক্তি। তো এই আসক্তি যদি এইরকম অবস্থায় পৌঁছায় যায়, তখন ওই যারা কাউন্সিলর আছে, যারা সাইকোলজিস্ট আছে, তাদের কাছ থেকে ইয়ে নিতে হবে, কাউন্সিলিং নিতে হবে, এবং তাদেরকে বলতে হবে যে আমি তো অ্যাডিক্ট হয়ে গেছি,
এখন আমি আসলে কিভাবে আমি এখান থেকে মুক্তি পাবো, এটা তাদের সাথে কথা বলতে হবে। হ্যাঁ, আচ্ছা। তো এছাড়া আরো অনেকগুলো জিনিস, আরো অনেকগুলো প্রশ্ন আসছে, সবগুলো প্রশ্নের উত্তর তো আমরা দিতে পারবো না। আমরা একটু সংক্ষেপে আমি দেখি যে আহ, উম, এখানে কি শুধু মানে উস্তাদ ফেসবুক ইউজ করতে কি নিষেধ করব? ফেসবুক আসলে ব্যবহার খুব কম মানুষই আছে পৃথিবীতে যারা ফেসবুক ইফেক্টিভলি ইউজ করতে পারে। হ্যাঁ, এটা আসলে আহ, না হইলেই ভালো, এটা ব্যবহার করা ঠিক, যদি যতটুকু না ঠিক করে যায় না ব্যবহার করাই ভালো। আমি এই পরামর্শ দিই ফেসবুক ব্যবহার না করার জন্য। আচ্ছা, এখানে কি শুধু 14 বছরের বাচ্চারাই টার্গেট হচ্ছে? না, না, 14 বছর তো ভাই ওরা দেখাইছে। হ্যাঁ, এটা 14 বছরের বাচ্চা, সে যাদেরকে টর্চার করছে তাদের বয়স ছিল 14 থেকে 4 বছর পর্যন্ত, কিন্তু এটা আসলে আরো অনেক বছরের বয়স, 15, 16, 17, যাকে যেরকম পারে এরা ধরতে পারলে তাদেরকে সেরকম করে করে। আচ্ছা, বিশেষ করে বাবা মারা যদি হঠাৎ করে ফোন এডিক্টেড হয়ে যায়, তাদের কিভাবে বের করবো? এটা তো মহা মুসিবতের ব্যাপার। বাবা মারা আসলে এখনকার যে সময়, আমাদের তো দুই রকম বাচ্চা আছে, একরকম বাচ্চা হচ্ছে ছোট বাচ্চা, আর একটা বাচ্চা হচ্ছে বড় বাচ্চা। বাবা মারা যখন বড় হয়ে যায়, তাদের কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা পর্যায়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে বলছেন যে তারা আস্তে আস্তে তাদের সেন্স হারায় ফেলে, জ্ঞান হারায় ফেলে। হ্যাঁ, তো ওইরকম একটা লেভেলে চলে গেলেও ওনাদেরকে মুশকিল। তো ওনাদেরকে আসলে ইউটিউব আনস্টল করে দিতে হবে, ফেসবুক আনস্টল করে দিতে হবে। ওনাদেরকে একেবারে শুধুমাত্র বেছে বেছে ভালো কন্টেন্ট, আপনারা যদি ডাউনলোড করা থাকে এরকম ডাউনলোড করা কন্টেন্ট দিতে পারেন, যেখানে খারাপ কিছু বা মানে আজাইদা কোনো জিনিসপত্র তারা দেখবে না। কারণ মরতেছে একটা মানুষ, মারা যাচ্ছে আর কয়েকদিন পর মারা যাবে, সে এখন সারাদিন বসে নাচ গান দেখতেছে, এটা একটা লাইফের ভয়ঙ্কর ওয়েস্ট। তাদের তো আবার কথাও মনে আসবে না সারাদিনে। তো আমার মনে হয় যে 9:41 বাজে, আমরা ওমর আল জাবির ভাইকে হ্যান্ড ওভার করি। ওমর আল জাবির ভাই, এখানে অনেকগুলো প্রশ্ন আছে, সেই প্রশ্নগুলো আরো এফেক্টিভ সমাধান দিতে পারবেন ইনশাল্লাহ। হ্যাঁ ভাই, ওমর ভাই প্লিজ, ওভার টু ইউ। জাজাকাল্লাহ খাইরান ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আমার প্রেজেন্টেশনটা শেয়ার করি তাহলে। আমাকে স্ক্রিন শেয়ারের পারমিশনটা দিয়েন। আচ্ছা, পেয়েছি। আপনারা আশা করি আমার প্রেজেন্টেশনটা দেখতে পাচ্ছেন। আমি তাহলে শুরু করে দিই। তো অলরেডি অপু ভাই অনেকগুলো হার্ম নিয়ে কথা বলেছে, তো আমি সেই হার্মগুলো রিপিট করব না। আমি হয়তো অন্য কিছু হার্ম নিয়ে আপনাদের সাথে কথা বলি, প্লাস আপনাদেরকে একটু ট্রেনিং দেই যে কিভাবে আপনারা অনলাইনে বিভিন্ন রকম ক্ষতিগুলোকে নিজেরা আইডেন্টিফাই করতে পারেন। প্রথমে শিখতে হবে কিভাবে ক্ষতিগুলো আইডেন্টিফাই করতে হয়, কিভাবে আপনার ক্ষতি করা হচ্ছে। এই টেকনিকগুলো যদি আপনারা না জানেন তাহলে হয়তো ক্ষতির শিকার হবে। আর কিছু কমন যেই ফ্রডগুলো হয় সেগুলো নিয়ে একটু দেখিয়ে দিই, যেন আপনারা এই ধরনের ফ্রডগুলোতে পড়লে যেন নিজেদেরকে প্রোটেক্ট করতে পারেন। তার আগে একটা জিনিস, কিছু স্ট্যাটিস্টিক্স দেখাই। এই স্ট্যাটিস্টিক্সটা খুবই একটা ইম্পর্টেন্ট স্ট্যাটিস্টিক্স ইউজ করা হয় অনলাইন হার্ম এজেন্সিগুলোতে, যে আজকাল গড়ে 6 ঘন্টা 40 মিনিটের মতো সময় মানুষ ইন্টারনেট ব্যবহার করে। তো এটা একটা বিরাট সময়, এবং এর মধ্যে অর্ধেক সময় যায় হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। ডান দিকে যে চার্টটা দেখতে পাচ্ছেন, যে বিভিন্ন এজ গ্রুপ 18 থেকে 24 বছর বয়স, এরা 3 ঘন্টার উপরে প্রতিদিন সোশ্যাল মিডিয়াতে থাকে। 25 থেকে 34 বছর হলে প্রায় 2.5 ঘন্টা। সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্ন বয়স রেঞ্জের মানুষরা কতক্ষণ সোশ্যাল মিডিয়াতে থাকে। এবং সোশ্যাল মিডিয়া বলতে তারা শুধু ফেসবুক, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, টিকটক, ইউটিউব এগুলোকেই কাউন্ট করেছে। তো এটা একটা বিরাট সময়। দিনে যদি 3 ঘন্টার মতো আমরা সোশ্যাল মিডিয়াতে দেই, তার মানে বছরে 1,000 ঘন্টার উপরে চলে যাচ্ছে। তো 1,000 ঘন্টাটা আমরা সোশ্যাল মিডিয়াতে না দিয়ে কিন্তু আমরা আমাদের লাইফে অনেক কিছু করতে পারি। আমরা যদি হিসাব করে দেখি যে এক বছরে 1,000 ঘন্টাতে কি কি করা যায়। এক বছরে 800 ঘন্টা দিলেই আমরা মাস্টার্স ডিগ্রির মতো পড়াশোনা করে ফেলতে পারি, একটা ডিগ্রি অর্জন করে নিতে পারি। 1,000 ঘন্টার মধ্যে স্পেন্ড করে আমরা একটা ভাষাতে যথেষ্ট দক্ষ হয়ে যেতে পারি, একটা নতুন ভাষা শিখে ফেলতে পারি। একটা স্পোর্টসে একেবারে কম্পিটিশন করার মতো স্কিল পাওয়া যায় 1,000 ঘন্টা দিলে। ফুল স্ট্যাক প্রোগ্রামিং শিখে একেবারে প্রফেশনাল গ্রেড ওয়েব অ্যাপ ডেভেলপমেন্টও করে ফেলা যায় 1,000 ঘন্টার ট্রেনিং নিলে। তো এখানে একটা বড় লিস্ট আছে, আপনারা দেখতে পারেন যে প্রতি বছর আমরা ইচ্ছা করলে 1,000 ঘন্টা দিয়ে এই এতগুলো অ্যাচিভমেন্ট আমরা করতে পারতাম। কিন্তু আনফর্চুনেটলি সেটা না করে সেই 1,000 ঘন্টা প্রতি বছর চলে যাচ্ছে সোশ্যাল মিডিয়াতে, যেটাতে হয়তো কিছু লাভ হয় কিন্তু বেশিরভাগই সময় নষ্ট হয়। তো আমাদের বাচ্চাদেরকে ছোটবেলা থেকে এই ব্যাপারগুলো শেখাতে হবে, যে তারা যে প্রতি বছর 1,000 ঘন্টা সোশ্যাল মিডিয়াতে দিবে, সেটা যদি তারা না দেয়, তারা যদি নিজেদেরকে একটু কন্ট্রোল করতে পারে, তারা লাইফে কিন্তু অনেক কিছু অ্যাচিভ করতে পারে। 1,000 ঘন্টা প্রতি বছর একটা খুব বড় সময়।
তো মোবাইল ডিভাইসগুলো নিয়ে আমরা অনেক সময় মনে করি যে এই ডিভাইসগুলো এসে হয়তো আমাদেরকে অনেক প্রোডাক্টিভ করে দিয়েছে। এই ডিভাইসগুলো দিয়ে আমরা ইনস্ট্যান্টলি মানুষের সাথে কমিউনিকেট করতে পারছি, অনেক ইনফরমেশন দিতে পারছি, সারা পৃথিবীর খোঁজ খবর রাখতে পারছি। কিন্তু আসলে ঘটনাটা উল্টো। মোবাইল ডিভাইসগুলো উল্টো ওরা আমাদেরকে স্লেভ বানিয়ে কন্ট্রোল করা শুরু করেছে। এই ডিভাইসগুলো আমাদেরকে এডিক্টেড করে ফেলছে। কন্টিনিউয়াস নোটিফিকেশন দিয়ে আমাদের অ্যাটেনশন নিয়ে যাচ্ছে, আমাদের কাজকর্মগুলো নষ্ট করে দিচ্ছে, ডিস্ট্র্যাক্ট করে ফেলছে, আমাদের ফোকাস করার ক্ষমতা নষ্ট করে দিচ্ছে, আমাদের প্রোডাক্টিভিটি কমে যাচ্ছে, আমরা ভালো জিনিসের থেকে খারাপ জিনিসে আরো বেশি এক্সপোজির হয়ে যাচ্ছি। তো ডিভাইসগুলো যে আসলে আমাদের খুব বেশি উপকার করছে তা না। আমরা অনেক সময় মনে করি ডিভাইসগুলো, মডার্ন ডিভাইসগুলো না থাকলে তো আমার জীবন অচল হয়ে যাবে, আমি সবার থেকে পিছিয়ে যাব। অ্যাকচুয়ালি দেখা গেছে যারা স্মার্টফোন যত কম ব্যবহার করে তারাই বরং সবচেয়ে বেশি প্রোডাক্টিভ হয়, এবং তারাই দেখা যায় কম্পিটিশনে ওনাদের থেকে এগিয়ে আছে। তো আপনারা অলরেডি অনেকগুলো স্ট্যাটিস্টিক্স দেখেছেন। আমি জাস্ট অল্প একটু একটা স্ট্যাটিস্টিক্স দেখাই যে অনলাইনে আমরা অ্যাডাল্টরা এবং প্লাস টিনেজাররা কি পরিমাণের হার্মের শিকার হয়। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অফেন্সিভ হার্মফুল ল্যাঙ্গুয়েজ, খুব বাজে কথাবার্তা, বাজে আচরণের শিকার হচ্ছে 40% অ্যাডাল্টের বেলায় প্রায় প্রতি দুইজনে একজন। আর টিনেজারদের বেলায় প্রতি তিনজনে দুইজনের মতো তারা অনলাইনে খুবই অফেন্সিভ হার্মফুল ক্ষতিকর কথাবার্তা এগুলো দেখছে। আর যেটা আরো ভয়ঙ্কর সেটা হচ্ছে যে ভায়োলেন্ট গ্রাফিক ইমেজ, যে খুবই জঘন্য টাইপের ছবি ভিডিও, যেগুলো তারা কিন্তু দেখতে চাচ্ছিল না কিন্তু তারপরেও তাদের চোখের সামনে চলে আসছে। এরকম হচ্ছে অ্যাডাল্টের বেলায় প্রতি তিনজনে একজন, আর টিনেজারদের বেলায় প্রতি দুইজনে একজন। এই কন্টেন্টগুলো কিন্তু তারা খুঁজতে যায়নি, তারা কিন্তু নিজের ইচ্ছায় দেখতে যায়নি, কিন্তু তারপরেও তারা এই ধরনের ভয়ঙ্কর কন্টেন্টের শিকার হচ্ছে। প্রতি দুইজনে একজন টিনেজার, অ্যাডাল্টের বেলায় প্রতি তিনজনে একজন, তারা না চাইতেই এই সমস্ত জঘন্য কন্টেন্ট দেখে ফেলছে। তো ইন্টারনেট এখন একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে। এই প্রবলেমটা থেকে আমাদের আসলে খুব সিরিয়াসলি কেয়ারফুল থাকতে হবে। তো আপনারা হয়তো এই এই লোকটার কথা একটু আগে শুনেছেন যে এই একটা লোকই জাস্ট মেসেঞ্জার ইউজ করে 5,000-এর উপরে বাচ্চাকে গ্রুমিং করেছিল। তো এই লোকটাকে আমরা ধরেছিলাম, আমরা ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সির সাথে কাজ করে এভিডেন্স কালেক্ট করে ফাইনালি এই লোকটাকে আমরা ধরি। এটা খুব এক্সাইটিং একটা কাজ ছিল। আমি যে 4 বছর মেটাতে ছিলাম, আমার একটা টিম ছিল চাইল্ড সেফটি টিম। আমার বেশ কয়েকটা টিমকে আমি ম্যানেজ করতাম যারা আপনার সবচেয়ে ভয়ঙ্কর সব ক্ষতিগুলোকে ডিল করে আর কি। তার মধ্যে একটা ছিল চাইল্ড সেফটি টিম। তো সেই টিম থেকে আমরা হেল্প করেছিলাম ল অ্যান্ড এনফোর্সমেন্ট এজেন্সিকে এই লোকটাকে ধরার জন্য। তো এই লোকটার ট্যাকটিকটা ছিল যে সে ফেক প্রোফাইল বানাতো। এই ফেক প্রোফাইল বানিয়ে ক্ষতি করাটা, এটাই হচ্ছে সবচেয়ে বড় ক্ষতি, সবচেয়ে সহজ উপায়ে মানুষের ক্ষতি করে। এবং সবচেয়ে বেশি পরিমাণে অনলাইনে যে ক্ষতিগুলো হয়, সে ক্ষতিগুলোর প্রথম কারণ হচ্ছে ফেক প্রোফাইল বানানো। তো ফেক প্রোফাইল আপনাদেরকে চেনা শিখতে হবে। যদি আপনারা ফেক প্রোফাইল না চিনতে পারেন, তাহলে অনলাইনের সফটওয়্যার টুলসগুলো ব্যবহার করাটা খুবই ঝুঁকিপূর্ণ। তো আপনাদেরকে হয়তো একটা ছোট্ট ট্রেনিং দিতে পারি যে দেখেন আপনারা ফেক প্রোফাইল চিনতে পারেন কিনা। এখানে বেশ কিছু সোশ্যাল মিডিয়া প্রোফাইল, টিনেজারদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলের ছবি আছে। এখানে কয়েকটা হচ্ছে ফেক। আপনারা কি বলতে পারেন কোনগুলা ফেক? হয়তো চ্যাটের নাম্বারগুলো লিখে দিতে পারেন। গুড, আপনারা অনেকেই ধরতে পারছেন ফেকগুলো কোনগুলো আছে। তো এখানে সবগুলোই হচ্ছে ফেক। এই সবগুলো ছবি হচ্ছে এআই জেনারেটেড। আগে কষ্ট করে ওই গ্রুমার গুলাকে অন্য ছেলে মেয়েদের ছবি খুঁজে বের করতে হতো ইন্টারনেট থেকে, এবং তারপরে সেগুলো দিয়ে ফেক প্রোফাইল বানাতে হতো। এখন সে কষ্টটা করতে হয় না, এখন তারা এআই দিয়ে নিজেরাই খুব সুন্দর সুন্দর ছবি বানিয়ে ফেলতে পারে। একটা ছবি দেখে কিভাবে বুঝবেন যে এটা এআই জেনারেটেড ছবি কিনা? প্রথম উপায় হচ্ছে যে চোখগুলোকে বড় করে দেখা। অনেক সময় চোখের মধ্যে ডিফেক্ট থাকে, সেটা দেখলে বোঝা যায় যে এগুলো ফেক ছবি। আর আরেকটা হচ্ছে অনেক সময় স্কিন দেখলে বোঝা যায়, স্কিন সাধারণত একদম প্লাস্টিকের মতো পারফেক্ট স্কিন হয়, যেটা খুব সহজে আজকাল ওভারকাম করা যায়। ছবিগুলো জেনারেট করার সময় এআই কে বললেই হয় যে চেহারার মধ্যে কিছু ডিফেক্ট রেখে দিতে, যেন আরো বেশি রিয়েলিস্টিক হয়। তো এআই এমন সব ছবি জেনারেট করতে পারবে যেগুলো দেখে আপনারা কখনো বলতেই পারবেন না যে এগুলো আসলে ফেক ছবি। তো এটা নিয়ে খুব সাবধানে থাকতে হবে যে অনলাইনে আমরা যে ছবিগুলো দেখি, যে মানুষের ছবিগুলো দেখি, প্রোফাইল ফটোগুলো দেখি, সেগুলো সবসময় রিয়েল না। এগুলো অনেক সময় অন্য কারো ছবি নিয়ে তো সে বসাতে পারেই, প্লাস আজকাল এআই দিয়ে অনেক সুন্দর সুন্দর জেনারেট করা যায়, ভিডিও পর্যন্ত জেনারেট করা যাচ্ছে। তো খুব সাবধানে থাকতে হবে যে অনলাইনে যা দেখবেন সেটাই কখনো বিশ্বাস করবেন না। আর আরেকটা বড় প্রবলেম হচ্ছে যে আমরা
সোশ্যাল মিডিয়াতে যখন নিজেরা কিছু শেয়ার করি অন্যদের সাথে, আপনারা ওই প্রথমে যে ভিডিওটা দেখলেন যে একটা বাচ্চার ছবি শেয়ার করার কারণে সেই বাচ্চার কত বড় ক্ষতি হয়ে যেতে পারে। তো মনে রাখবেন যে ইন্টারনেটে আমরা যখনই আমাদের মোবাইল ডিভাইসে একটা ছবি বা একটা ভিডিও অন্য কাউকে পাঠাই, যদি সেটা নিজের ছবি বা নিজের ভিডিও হয়, সেটা যে কার হাত ঘুরে কোথায় গিয়ে শেষ পর্যন্ত কোন ডেঞ্জারাস মানুষের হাতে পড়বে কেউ বলতে পারে না। একবার আপনার ডিভাইস থেকে যদি একটা ছবি বা ভিডিও, আপনার ছবি বা ভিডিও বের হয়ে যায়, সেটাকে আপনি আর কোনোদিন ফেরত আনতে পারবেন না। এবং সেটা কার হাতে যাবে সেটা আপনি নিজেও জানেন না। আপনি হয়তো ছবি শেয়ার করার সময় মনে করছেন যে আমি আমার আত্মীয় স্বজনকে বা আমার ফ্যামিলি মেম্বারকে বা আমি হয়তো আমার ক্লোজ ফ্রেন্ড কাউকে যাকে আমি ট্রাস্ট করি তাকে আমি ছবিটা দিচ্ছি, সে আমার কোনো ক্ষতি করবে না, সে এই ছবিটা নিয়ে বা আমার এই ভিডিওটা নিয়ে হয়তো সে আমার কোনো ক্ষতি করবে না। কিন্তু সমস্যা হচ্ছে যে দেখা যেতে পারে তার ফোনটা হয়তো হ্যাকড বা তার কম্পিউটারটা হয়তো হ্যাকড। যে হ্যাক হওয়ার কারণে তার ফোনে বা কম্পিউটারে যে ছবিগুলো আসে, সেই ছবিগুলো বাইরে অন্য কোনো হ্যাকারের কাছে ট্রান্সফার হয়ে যায়। হ্যাকাররা এইভাবেই বহু মানুষের প্রাইভেট ছবি এবং ভিডিও কালেক্ট করে যেন তারা মানুষকে ব্ল্যাকমেইল করতে পারে। তো এইভাবেই বহু মানুষের ছবি যেটা সে হয়তো পাবলিকলি শেয়ার করেনি, প্রাইভেটলি তার কাছের কারোর সাথে শেয়ার করেছিল, কিন্তু তারপরে দেখা গেছে যে তার ছবি বা ভিডিও হ্যাকারদের হাতে চলে গেছে এবং তারপরে তাকে ব্ল্যাকমেইল করে তার জীবন শেষ করে দেওয়া হচ্ছে। তো এই ব্যাপারে খুব সাবধান থাকবেন যে কখনোই মোবাইল বা কম্পিউটার ইউজ করে নিজেদের প্রাইভেট ছবি বা ভিডিও অন্য কাউকে পাঠাবেন না। সেটা যে কার হাতে চলে যেতে পারে, কোথা থেকে কোথায় গিয়ে দাঁড়াতে পারে, সেটা আমরা কেউ বলতে পারি না। আর একবার আপনার ডিভাইস থেকে একটা ছবি বের হয়ে অন্য কোথাও চলে যাওয়ার পর সেটাকে আপনি আর কোনোদিন ফেরত নিতে পারবেন না। স্ক্যামিং নিয়ে একটু আগে কথা হলো যে অনলাইনে যে স্ক্যাম হয় এবং সেটার কারণে কত বিশাল পরিমাণের ক্ষতি হচ্ছে। যে ইন্টারনেট ক্রাইম কমপ্লেন সেন্টার, এটা জাস্ট একটা অর্গানাইজেশন, যে একটা অর্গানাইজেশনের কাছে বছরে প্রায় 3.7 মিলিয়ন কমপ্লেন গিয়েছিল এবং টোটাল ক্ষতির পরিমাণ ছিল প্রায় $37 বিলিয়ন। তো স্ক্যাম নিয়ে আমাদের সবার একটু ট্রেনিং হওয়া দরকার। আমি আপনাদেরকে কিছু স্ক্যামিং মেইল এবং কন্টেন্ট দেখাই, দেখি আপনারা ধরতে পারেন কিনা। এগুলো সবগুলো স্ক্যামিং না, কিছু ট্রু আছে, কিন্তু দেখা যাক আপনারা কোনটা ঠিক কোনটা বেঠিক ধরতে পারেন কিনা। যেমন ধরেন আপনি একদিন এরকম একটা ইমেইল পেলেন, যে এই ধরনের ইমেল সাধারণত অ্যাপেল থেকে আসে। যখনই কেউ তার ফোন খোঁজার চেষ্টা করে, তখন অ্যাপেল ইমেইল করে জানায় যে তার ফোনে রিং করা হয়েছে, তার ফোনটা ফাইন্ড করার চেষ্টা করা হয়েছে। তো এই মেইলটা দেখে আপনারা কেউ বলতে পারেন যে এই মেইলটা কি আসলে লেজিটিমেট, অ্যাপেল থেকে আসছে নাকি অন্য কোনো সমস্যা আছে? হয়তো আপনারা কমেন্টে কেউ বলতে পারেন। যদি ফেক হয় কেন ফেক সেটাও বলেন। মানে এখানে আসলে এআই এর ব্যাপার নেই। এখানে আপনাকে দেখতে হবে যে ইমেলটা আসছে কার কাছ থেকে। যদি দেখেন যে ইমেলটা আসছে হচ্ছে ফাইন মাই অ্যাট অ্যাপল, পুরো স্পেলিংটা কিন্তু ঠিক নেই, 3.co। সো যদি সত্যি সত্যি অ্যাপল থেকে আসতো, এটা হতো apple.com। যেহেতু তার ইমেল অ্যাড্রেসটা ভুল, তো দেখি বোঝা যাচ্ছে যে এটা আসলে অ্যাপল পাঠায়নি। এরকম আরেকটা দেখি যে ধরুন আপনাকে কেউ একজন মেইল করে বললো কনগ্রাচুলেশনস, আপনি $2 মিলিয়ন লটারি উইন করেছেন, বিরাট অ্যামাউন্টের টাকা। তো আপনাকে তারা বলছে কিছু কাজ করতে, এই এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করতে, ইমেইল করতে। এখন এরকম একটা মেইল পেলে কি আপনি রিপ্লাই দিবেন? $2 মিলিয়ন, কিন্তু আপনি যদি মনে করেন যে এটা স্ক্যাম, তাহলে কিন্তু $2 মিলিয়ন হারিয়ে ফেলতে পারেন। তো কিভাবে শিওর হবেন এটা আসলে লেজিটিমেট নাকি স্ক্যাম? কি দেখে বুঝতে পারবেন? বা আপনারা যদি মনে করেন যেটা ফেক, কোনটা দেখে বুঝতে পারছেন যেটা ফেক? বলেন দেখি কোনটা দেখে আপনার কাছে মনে হয় যে এটা ফেক। এই ধরনের মেইল কিন্তু অ্যাকচুয়ালি লটারি উইন করলে মানুষের কাছে পাঠানো হয়, এক্স্যাক্টলি এরকম দেখতে মেইলই কিন্তু মানুষের কাছে যায়। তো এখানে যেটা দেখবেন সেটা হচ্ছে যে কেউ একজন তার পার্সোনাল জিমেইল অ্যাকাউন্ট থেকে মেইল করেছে। সাধারণত এই ধরনের মেইলগুলো একটা অর্গানাইজেশন থেকে আসবে, কোনো একটা অর্গানাইজেশন ডোমেইন থাকবে। সেই অর্গানাইজেশনের ডোমেইন অবশ্যই ফেক করা যায়। কেউ একজন ডোমেইন কিনে একটা ফেক ওয়েবসাইট বসিয়ে আপনাকে মেইল পাঠালো, আপনি ওই ওয়েবসাইটটা গিয়ে চেক করে দেখে আপনার কাছে মনে হলো বা সুন্দরী তো ওয়েবসাইট, অর্গানাইজেশনই মনে হচ্ছে। তো এটা একটু ডিফিকাল্ট আর কি বোঝা যে আসলে সেটা সত্যি কিনা। বাট যে জিনিসটা আপনারা দেখতে পারেন, একটা জিনিস আপনারা ইমেল ক্লায়েন্টগুলোতে, ইমেল টুলসগুলোতে দেখতে পাবেন, সেটা হচ্ছে যে রিপ্লাই টু নামে একটা অ্যাড্রেস অনেক সময় দেখা যায় ইমেল পাঠালে। যদি দেখেন যে এই রিপ্লাই টু আর ফ্রম এই দুটা ম্যাচ করে না, যেমন ফ্রমে দেখা যাচ্ছে রেবেকা লসন মেইলটা পাঠিয়েছে, কিন্তু আপনি যদি এই মেইলে রিপ্লাই দেন, সেই রিপ্লাইটা কিন্তু এই ইউজারের কাছে যাবে না। এখানে হয়তো আপনি দেখতে পারেন মাইক্রোসফট সাপোর্ট থেকে মেইল আসছে বা কোনো লটারি
অর্গানাইজেশন থেকে মেইল আসছে যার নাম এবং ইমেল অ্যাড্রেস দুইটাই লেজিটিমেট আপনার কাছে, এক্স্যাক্টলি ওই লটারি অর্গানাইজেশন নামে অর্গানাইজেশন আছে, তার ইমেল অ্যাড্রেসও দেখা যাচ্ছে, অ্যামাজন থেকে হয়তো মেইল আসছে, কিন্তু সেই মেইলটা স্ক্যাম কিনা বোঝার উপায় হচ্ছে দেখবেন যে রিপ্লাই টু, সে আপনাকে রিপ্লাই দিতে বলছে কিন্তু রিপ্লাই টুটা হচ্ছে একটা ডিফারেন্ট ইমেল অ্যাড্রেস। এখানে অরিজিনাল যে একটা ভ্যালিড ইমেল অ্যাড্রেস, একটা ভ্যালিড কোম্পানির ইমেল অ্যাড্রেস, তার সাথে কিন্তু এই রিপ্লাই টুটা মিলে না। সো আপনার রিপ্লাইটা কিন্তু এই অর্গানাইজেশনের কাছে ফ্রম যেখান থেকে আসছে সেখানে যাবে না, যাবে হচ্ছে এই যে সিক্রেট রিপ্লাই টু আছে এখানে চলে যাবে। তো এটা দেখে বোঝা যায় যে এগুলো হচ্ছে স্ক্যাম ইমেল। তার ফ্রম এবং রিপ্লাই টু তারা ডিফারেন্ট রাখে। ফ্রমের মধ্যে একদম লেজিটিমেট নাম দিবে, support@microsoft.com বা support@apple.com বা lottery.gov, এরকম নাম থাকবে, কিন্তু দেখবেন রিপ্লাই টু আছে কারো এক অদ্ভুত পার্সোনাল ইমেল অ্যাড্রেস। তারপরে ধরেন আপনাকে কেউ একজন এরকম একটা ইমেল পাঠালো, হয়তো আপনার অফিসেরই কোনো কলিগ আপনাকে ইমেল পাঠিয়েছে, সেই ইমেল পাঠিয়ে আপনাকে বলছে যে এখানে একটা অ্যাটাচমেন্ট আছে, সেই অ্যাটাচমেন্টটা দেখতে বলছে আপনাকে। তো আপনি সেই অ্যাটাচমেন্টটাতে ক্লিক করলেন। সাধারণত গুগল ড্রাইভে ডকুমেন্ট পাঠানো হয়, সো আপনাকে গুগল লগ ইন করতে বলছে। লগ ইন করলে আপনি তখন ওই ফাইলটা ডাউনলোড করতে পারবেন। তো এরকম একটা ইমেল যদি পান আপনার কলিগের কাছ থেকে বা কোম্পানির কারো কাছ থেকে আসছে যদি দেখেন, তাহলে কি আপনি ক্লিক করে লগ ইন করে ওই গুগল ড্রাইভ থেকে ফাইলটা ডাউনলোড করবেন? এখানে কি কোনো স্ক্যাম দেখতে পান, কোনো সমস্যা দেখতে পান? কি সমস্যা দেখতে পান? দেখেন যে উপরে কিন্তু কোনো সাইটের নাম নেই, লেখা আছে ফাইল:// কোনো একটা পার্টিকুলার ফাইলের নাম। এখানে কিন্তু অ্যাকচুয়ালি থাকা উচিত drive.google.com বা হয়তো OneDrive.com, মাইক্রোসফটের বেলায় এরকম একটা সাইট আসার কথা। এরকম একটা ফাইলের নাম কিন্তু আসার কথা না। তো এটা আসলে হয়েছেটা কি, আপনাকে ইমেইলে একটা অ্যাটাচমেন্ট পাঠিয়েছে সে। ওই অ্যাটাচমেন্টটা হচ্ছে একটা ওয়েব পেজ, যে ওয়েব পেজটা দেখতে হচ্ছে একদম গুগলের লগ ইন পেজের মতো। সেই ওয়েব পেজটাকে বানিয়েছে মানুষকে বোকা মারানোর জন্য, যেন এটা দেখলে তার কাছে মনে হয় যে এটা একটা ওয়েব পেজ। তো এই ওয়েব পেজে কেউ যদি তার ইমেল এবং পাসওয়ার্ড লিখে এই বাটনটা ক্লিক করে, সেই ইমেল এবং পাসওয়ার্ড ওই হ্যাকারের কাছে চলে যায়। তখন সে এভাবে আপনার গুগলের ইমেল এবং পাসওয়ার্ড হাতিয়ে নিতে পারে। তো এটা এই ধরনের অ্যাটাচমেন্ট খুললে যখনই দেখবেন যে কোনো একটা ওয়েবসাইট আসছে, প্রথমে অ্যাড্রেস বারে গিয়ে ভেরিফাই করে দেখবেন যে আসলে এই ওয়েবসাইটটাকে একটা লেজিটিমেট ওয়েবসাইট দেখাচ্ছে কিনা। যদি এখানে কোনো ওয়ার্নিং মেসেজ থাকে, কোনো ইয়েলো ওয়ার্নিং মেসেজ বা রেড ওয়ার্নিং মেসেজ থাকে, তাহলে বুঝতে পারবেন যে এটা অ্যাকচুয়ালি একটা স্ক্যাম। আর যদি দেখেন যে ওয়েবসাইট তো নেই, একটা ফাইলের নাম দেখা যাচ্ছে, অথচ এখানে একটা ওয়েবসাইট চলে আসছে, তখন তো বুঝতে পারবেন এটা ডেফিনেটলি কেউ একজন আপনাকে বোকা বানানোর জন্য এই কাজটা করেছে। এগুলোকে ফিশিং বলা হয়, হ্যাঁ, এগুলো হচ্ছে এক ধরনের ফিশিং। ধরেন আপনাকে কেউ একজন একটা পাওয়ার পয়েন্ট বা একটা ওয়ার্ড ডকুমেন্ট পাঠালো। তো ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করলে আপনাকে বলছে যে যদি আপনি ডকুমেন্টটা দেখতে চান তাহলে আপনাকে এই ইনেবল কন্টেন্ট এই বাটনটা দিয়ে ম্যাক্রো অন ইনেবল করতে হবে, করে তারপরে এই এই ডকুমেন্টটা দেখা যাবে। এখন ধরেন ডকুমেন্টটা আপনাকে আপনার পরিচিত কেউই পাঠিয়েছে, এখানে ইনেবল কন্টেন্ট ক্লিক করলে তখন ওই ফাইলের কন্টেন্টটা দেখা যায়। তো এরকম ফাইল পেলে কি ইনেবল কন্টেন্ট ক্লিক করে দেখবেন? হ্যাঁ, সেটাই, যে এই ধরনের ফাইল পেলে কিন্তু এনেবল কন্টেন্ট ক্লিক করে দেখাটা খুব রিস্কি। এনেবল কন্টেন্ট এই ওয়ার্নিংটা আসছে তার কারণ হচ্ছে এই ফাইলের মধ্যে, ওয়ার্ড ডকুমেন্টের মধ্যেই কেউ কোড লিখে রেখেছে, ডেঞ্জারাস কোড। যে কোড হয়তো আপনার মেশিনের কোনো বারোটা বাজিয়ে দিবে বা আপনার ডেটা চুরি করে ফেলবে। এই কারণে এই ওয়ার্ড ওয়ার্নিংটা দেখাচ্ছে যে এই ফাইলের মধ্যে আসলে কোড লেখা আছে। তা তো আমরা কি চাই এই কোডটা রান করুক? তো ভুলেও এনেবল কন্টেন্ট ক্লিক করতে যাবেন না কোনো ডকুমেন্টের মধ্যে, আনলেস আপনি যদি জানেন যে হ্যাঁ এটা কেউ একজন আপনাকে পাঠিয়েছে, সে আপনাকে বলেছে যে হ্যাঁ এই ওয়ার্ডের মধ্যে আসলে আমি ম্যাক্রো ট্যাক্রো লিখে রেখেছি, so তাছাড়া তুমি দেখতে পাবো না। বাট তারপরে অনেক সময় মানুষ, কাছের মানুষও অনেক সময় মানুষকে বোকা বানায় এরকম করে। তো এরকম একটা ইমেল আসছে জিমেইলে আপনার, লেজিটিমেট, লুক জনসন, এই লোককে আপনি খুব ভালো করে চিনেন। তার ইমেল অ্যাড্রেসটাও এক্স্যাক্টলি আপনার পরিচিত লুক জনসনের ইমেল অ্যাড্রেস। তো আপনাকে একটা অ্যাটাচমেন্ট পাঠিয়েছে সে, অ্যাটাচমেন্টটা খুলে দেখতে বলছে। তো অ্যাটাচমেন্টের উপরে আপনি মাউস হোভার করলেন, এই ওপেন ইন ডক্স, দেখলেন যে না আসলে ঠিক আছে, drive.google.com, লুক জনসন, দেখে তো লেজিটিমেটই মনে হচ্ছে। এই এই এখানে তো কোনো বোধহয় সমস্যা নেই। আপনার কাছে কি মনে হয় এই এই ফাইলটা ঠিক আছে? এই ওপেন ইন ডক্স ক্লিক করবেন? করবেন না? কেন? এটা তো আপনার পরিচিত লুক জনসনই, আপনি খুব ভালো করে চিনেন, তার ইমেল অ্যাড্রেসও ঠিক আছে। ওপেন গুগল ডক্স, drive.google.com ও দেখা যাচ্ছে। তো সমস্যা কি?
হ্যাঁ, সেটাই ধরতে পেরেছেন আপনারা অনেকেই। যে সমস্যাটা হচ্ছে যে দেখেন, এটা কিন্তু drive.google.com না, ওইটা হচ্ছে অ্যাকচুয়ালি লেজিটিমেট ডোমেইন। এটা হচ্ছে drive-google.com। সো কেউ একজন গিয়ে অনলাইনে গিয়ে drive-google.com নামে একটা ডোমেইন কিনেছে, কিনে তারপরে যে এরকম স্ক্যামিং এবং ফিশিং করে মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। এটা অ্যাকচুয়ালি গুগলের ডোমেইন না। গুগল হতে হলে গুগলের আগে একটা ডট অবশ্যই থাকবে। এই গুগলের আগে এখানে একটা ডট অবশ্যই থাকবে। যেহেতু আগে ডট নাই, তার মানে এটা আসলে গুগলের ডোমেইন না, কেউ একজন এই নামে একটা ডোমেইন কিনেছে, drive-google.com, কিনে মানুষকে ফিশিং করছে। তো ফাইনালি এই ধরনের মেইল হয়তো আপনারা অনেকেই পেয়েছেন যে আপনার ধরেন আউটলুকে ইমেল অ্যাকাউন্ট আছে, তো আউটলুক থেকে, মাইক্রোসফট থেকে আপনাকে জানিয়েছে যে আপনার পাসওয়ার্ড এক্সপায়ার হয়ে গেছে, তো আপনাকে এই চেঞ্জ পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ড রিসেট করতে হবে। তো এরকম একটা মেইল যদি পান, তাহলে কি আপনি এই মেইলটাতে ক্লিক করবেন? দেখে তো ভালোই মনে হচ্ছে, msoutlookservice.outlook.com। সেটাই আপনি ধরে ফেলেছেন অলরেডি। যে প্রথমত ঘাবলাটা হচ্ছে এই যে আউটলুক না, কিন্তু সে ওয়ান বসিয়ে দিয়েছে এখানে, এটা এল না। সো এইভাবে করে সে ফেক ডোমেইন বানিয়েছে। আর আরেকটা ইন্ডিকেশন দেখতে পারেন, কখনো মেইলের মধ্যে যদি আপনাকে কোনো লিংক পাঠায়, কেউ লিংক ক্লিক করতে বলে, কিন্তু সেই লিংকে আপনি দেখতে পাচ্ছেন এইচটিটিপিএস না, কিন্তু এইচটিটিপি মানেই হচ্ছে এটা একটা ইনসিকিউর কন্টেন্ট, এটা সিকিউর না। সিকিউর হতে গেলে এইচটিটিপিএস হতে হবে। তো বা মেইলে হোক বা হোয়াটসঅ্যাপে হোক, যে কেউ যদি আপনাকে কখনো এরকম লিংক পাঠায়, ফার্স্টে দেখেন এইচটিটিপিএস আছে কিনা। এইচটিটিপিএস না থাকলে ওটা মোস্ট অফ দ্য টাইম ওটা ফ্রড। তারপরে অবশ্যই আপনাকে দেখতে হবে যে লেজিটিমেট ডোমেইন কিনা। এখন এটা কিন্তু দেখে কিন্তু লেজিটিমেট ডোমেইনই মনে হচ্ছে, দেখেন এখানে outlook.com-ই কিন্তু এই লিঙ্কটা কিন্তু অ্যাকচুয়ালি আউটলুকেরই একটা লিঙ্ক। তো এই লিঙ্কে ক্লিক করলে কিন্তু সমস্যা হওয়ার কথা না, দেখেন এটা একটা অরিজিনাল এক্স্যাক্টলি .outlook.com, এটা কোনো ফেক ডোমেইন না, কিচ্ছু না। তো এখানে আমরা ক্লিক করব, মানে এখানে তো ক্লিক করতে সমস্যা হওয়ার কথা না, কারণ এটা তো আউটলুক থেকেই আসছে। তো এটা বোঝার একটা উপায় হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে লিঙ্কগুলোতে, একে তো এইচটিটিপি তে একটা প্রবলেম, একটা হচ্ছে আপনি যদি লিঙ্কের উপরে একটু মাউস হোভার করেন, বা মোবাইলে যদি আপনি লিঙ্কের উপরে কিছুক্ষণ চাপ দিয়ে রাখেন, তাহলে সে আপনাকে অ্যাকচুয়াল লিঙ্কটা কি সেটা দেখাবে। এটা কিন্তু অ্যাকচুয়াল লিঙ্ক না, এটা হচ্ছে সে ইচ্ছা করে এই জিনিসটা টাইপ করেছে, করে ব্লু কালার দিয়েছে, তারপর সেটাকে আন্ডারলাইন করেছে যেন আপনার কাছে দেখে মনে হয় এটা একটা লিঙ্ক। কিন্তু আসলে এটা হচ্ছে সিম্পলি একটা টেক্সট। এই টেক্সটের ভিতরে অন্য একটা লিঙ্ক আছে, যে লিঙ্কটা আপনি কিছুক্ষণ মাউস ধরে রাখলে দেখতে পাবেন, আসল লিঙ্কটা তখন চলে আসবে একটা পপ আপের মধ্যে। আর মোবাইল হলে কিছুক্ষণ চেপে ধরে রাখবেন, চেপে ধরে রেখে যখন আসল লিঙ্কটা দেখতে পাবেন, তারপর হাতটা ওখান থেকে সরিয়ে ফেলবেন, যাতে আবার ভুলে ক্লিক হয়ে না যায়। ওইরকম করলে অ্যাকচুয়ালি দেখা যায় যে অ্যাকচুয়ালি লিঙ্কটা কি। তো এখানে সে সিম্পলি মানুষকে বোকা বানানোর জন্য লিঙ্কের মতো করে একটা টেক্সট লিখে ব্লু কালার করে আন্ডারলাইন করে আপনাকে লিঙ্কের মতো বানিয়ে রেখেছে। তো এই হচ্ছে বিভিন্ন উপায়ে স্ক্যামিং টেকনিক, যে ইমেইলে বা কোনো হোয়াটসঅ্যাপে, মেসেঞ্জারে যদি কোনো কন্টেন্ট পান, এই ধরনের কোনো মেসেজ পান বা লিঙ্ক পান, তখন একটু সাবধানে থাকতে হবে, যে ডেঞ্জারাস লিঙ্ক একবার ক্লিক করে ফেললে অনেক সময় পুরো কম্পিউটার নষ্ট হয়ে যায়। তো এখন কিভাবে আমরা আমাদের ডিভাইসগুলোকে প্রোটেক্ট করতে পারি? আমাদের সাধারণত প্রোটেকশনের জন্য দেখেন, আপনি যদি চিন্তা করে দেখেন যে কোন কোন জায়গা থেকে আপনার উপরে অ্যাটাক আসতে পারে। আপনাকে ওয়েবসাইট দিয়ে অ্যাটাক করতে পারে, আপনাকে বিভিন্ন অ্যাপস দিয়ে অ্যাটাক করতে পারে। অনেক ফেক অ্যাপ আছে প্লে স্টোর, অ্যাপেলে বহু ফেক অ্যাপ আছে, যে ফেক অ্যাপগুলো ইনস্টল করে ফেললে আপনার ডিভাইসের অনেক কিছু হয়ে যাবে, আপনার অনেক ডেটা, অনেক ক্ষতি হয়ে যাবে। আর ক্ষতি হওয়ার আরেকটা বড়, সবচেয়ে ভয়ঙ্কর সব ক্ষতি হয় যেটা, সেটা হচ্ছে চ্যাটের মধ্যে দিয়ে। চ্যাটই হচ্ছে পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর সব ক্ষতি হওয়ার এখন সবচেয়ে বড় সোর্স। যে কোনো মেসেজিং করা যায় এরকম যে কোনো অ্যাপ, যেমন মেসেঞ্জার, টিকটক, টেলিগ্রাম, ভিডিও গেমের মধ্যে আজকাল চ্যাট করা যায়, ভিডিও গেমের র্যান্ডম অন্য মানুষদের সাথে চ্যাট করা যায়। এগুলো খুব ডেঞ্জারাস, যেখানেই চ্যাট আছে সেখানেই সবচেয়ে সিভিয়ার হার্মগুলো হয়। তো আপনাকে তিনটা জিনিস প্রোটেক্ট করতে হবে: ওয়েবসাইট থেকে নিজেদেরকে বাঁচাতে হবে, অ্যাপস থেকে বাঁচাতে হবে, আর চ্যাট থেকে বাঁচাতে হবে। এবং এই প্রোটেকশনগুলো আপনাকে ডেস্কটপ কম্পিউটারে, ট্যাবলেট, মোবাইল, টিভি, রাউটার সব জায়গাতেই নিতে হবে। আপনি যদি কোনো একটা ছেড়ে দেন, সেটাই তখন আপনার উইক পয়েন্ট হয়ে যাবে। তো আমরা কিছু সলিউশন আপনাদেরকে দেখাতে পারি, যে আমরা আমাদের যে কোম্পানিটা কাফ, এই কোম্পানিতে আমরা চেষ্টা করছি যে এই সমস্ত সোর্স, হার্মের যত উপায়ে মানুষকে হার্ম হচ্ছে মানুষ, সেগুলোর জন্য সলিউশন বের করার। তো আমাদের প্রথম সলিউশনটা হচ্ছে কাফ গার্ড। আপনারা অনেকেই কাফ গার্ড নিয়ে কমপ্লেন করছেন, আমাদের কাফ গার্ডের সাপোর্ট টিমকে অবশ্যই এই প্রবলেমগুলো জানাতে হবে,
তো আমাদেরকে হেল্প করে না, আমরা যেহেতু একটা প্রথম শুরু করেছি সার্ভিস, কিছু প্রবলেম হতে পারে। আর মিলিয়ন মিলিয়ন ইউজার এটাকে ইউজ করছে, মাঝে মাঝে অনেকের অনেক রকম ডিভাইসে বা রাউটারের সমস্যার কারণে হয় না। তো আপনাদের কমপ্লেনগুলো অবশ্যই আমাদেরকে জানাবেন, সাপোর্টে জানাবেন। আপনাদের প্রবলেমটা নিয়ে রিসার্চ করতে গেলে আমরা হয়তো খুঁজে পাবো যে কেন এই ধরনের প্রবলেমগুলো হচ্ছে, তখন সেটা আমরা যদি ফিক্স করতে পারি তখন বহু মানুষের উপকার হবে। তো প্রথমে আমি আপনাদেরকে যেটা বলবো যে বহু হার্ম থেকে আপনি খুব অল্প ইনভেস্টমেন্টে নিজেদেরকে বাঁচাতে পারবেন যদি আপনি কাফগার্ড অ্যাপটাকে ইনস্টল করেন। তো এই অ্যাপটাতে আমরা প্রায় 6 মিলিয়ন হার্মফুল ওয়েবসাইটের একটা ডেটাবেস বানিয়েছি, যে যে ওয়েবসাইটগুলো আমরা জানি যে এগুলো খুব খারাপ ওয়েবসাইট, এগুলোতে যাতে মানুষ না যায়। তো কাফগার্ড থাকলে যেটা হবে যে এই ধরনের ওয়েবসাইটে আপনি টাইপ করে বা কোনো লিঙ্কে ক্লিক করে যেতে পারবেন না। কারণ অনেক সময় মানুষকে দেখা যায় যে একটা ভালো লিঙ্ক পাঠায় কিন্তু সেই লিঙ্কে ক্লিক করলে রিডাইরেক্ট হয়ে একটা খারাপ সাইটে চলে যায়। তো ওই প্রবলেমগুলো চলে যাবে এই কাফগার্ডের কারণে। তো কাফগার্ড থাকলে আপনি যে শুধু আজেবাজে কন্টেন্ট থেকেই নিজেদেরকে বাঁচবেন তা না, একই সাথে যে ফিশিং ইমেইল যেগুলো আসে, যে ফিশিং ইমেইলের মধ্যে যে স্ক্যাম বা স্প্যামের মধ্যে যে লিঙ্কগুলো থাকে ওই লিঙ্কগুলো ব্লক হয়ে যাবে। আর একই সাথে একটা বড় সুবিধা আপনারা পাবেন যে কাফগার্ডে আপনাকে গুগলের সার্চ বা বিং এর সার্চ এটাকে সেভ করে দেবে। তো কেউ অ্যাক্সিডেন্টালি হয়তো কোনো একটা কিছু সার্চ করতে গিয়ে আজে বাজে কিছু খুঁজে পাবে না। তো কাফগার্ডের 3টা মোড আছে। অ্যাডাল্টদের জন্য মোড আছে, চিলড্রেনদের জন্য মোড আছে। আপনারা যদি অ্যাপটা ইনস্টল করেন দেখতে পাবেন যে 3 ধরনের মোড আছে। আমি বলবো যে যদি বাচ্চাদের ডিভাইস হয়, বাচ্চাদের ফোন বা বাচ্চাদের কম্পিউটার হয়, সেখানে স্ট্রং প্রোটেকশন সিলেক্ট করে রাখেন। আর যদি আপনারা অ্যাডাল্ট হন, মডারেট ইউজ করতে পারেন। যদি আপনি খুবই কনফিডেন্ট হন, হয়তো উইক প্রোটেকশন ইউজ করতে পারেন। তো এগুলো আপনি মোবাইলে সেট করে রাখলে আপনার মোবাইলটা সেফ থাকবে, ডেস্কটপ কম্পিউটারে ইনস্টল করে রাখলে ডেস্কটপ কম্পিউটার সেফ থাকবে। প্রতিটা ডিভাইসে আলাদা আলাদা করে আর কি সেট আপ করতে হবে আপনাকে। আরেকটা হচ্ছে যে আপনাকে একটা ভালো ব্রাউজার ইউজ করতে হবে। আচ্ছা, এই যেই ব্রাউজারগুলো আমরা সাধারণত ইউজ করি, যেমন এজ বা ক্রোম, ম্যাকে সাফারি, এই ব্রাউজারগুলো কিন্তু আসলে খুব একটা সেফ না। এই কোম্পানিগুলো যদিও অনেক অ্যাডভার্টাইজমেন্ট করে, অনেকভাবে আপনাকে বোঝাবে যে তাদের ব্রাউজার হচ্ছে সেফেস্ট ব্রাউজার ইন দ্য ওয়ার্ল্ড, অ্যাকচুয়ালি তাদের ব্রাউজারে বহু সমস্যা আছে। ক্রোমের মধ্যে দেখেন কতগুলো সমস্যা আছে, সাফারির মধ্যে দেখেন কতগুলো সমস্যা আছে, এজের মধ্যে দেখেন কতগুলো সমস্যা আছে। এই ব্রাউজারগুলো মোটেও সেফ না। আমি রেকমেন্ড করবো আপনারা কেউ এই ডিফল্ট যে ব্রাউজারগুলো ইনস্টল হয় আপনার কম্পিউটারে ওগুলো ইউজ করেন না। এখন পর্যন্ত সবচেয়ে সেফ, সবচেয়ে রিলায়েবল ব্রাউজার হচ্ছে ব্রেভ ব্রাউজার। আমি আপনাদেরকে রেকমেন্ড করতে পারি যে এই ব্রাউজারটা আপনারা সবাই ইউজ করেন। বহু প্রোটেকশন পাবেন, অ্যাড আসবে না, যেটা একটা খুব বড় একটা সুবিধা। ট্র্যাকার হবে না, আপনাকে কেউ কোম্পানিগুলো ট্র্যাকিং করতে পারবেন না যে আপনি কোন কোন ওয়েবসাইটে যান, এবং সেই ওয়েবসাইটগুলো আপনাকে ট্র্যাকিং করে তখন আপনাকে কোনো একটা স্ক্যামিং করা বা ফিশিং করা বা অ্যাডভার্টাইজমেন্ট দেখানো সেগুলো করতে পারবে না। তো এটা একটা ভালো সলিউশন। এর চেয়ে বেটার সলিউশন হচ্ছে যে আমরা একটা ব্রাউজার বানাচ্ছি। কারণ ব্রাউজার যেহেতু মানুষের ক্ষতির, অনলাইনে ক্ষতির একটা খুব বড় উৎস, একটা ভালো সেফ হালাল ব্রাউজার বানানোটা খুব দরকার। তো আমরা ইনিশিয়েটিভ নিয়েছি একটা ব্রাউজার বানানো। তো এই ব্রাউজারের সুবিধাটা হচ্ছে যে ওই ব্রেভ ব্রাউজারের যত ফিচার আছে সেগুলো তো সবগুলো তো পাবেনই, প্লাস যে জিনিসটা পাবেন যে আমাদের এই ব্রাউজারে যত ইনডিসেন্ট কন্টেন্ট আছে, সেই ইনডিসেন্ট হারাম কন্টেন্ট যেগুলো আমাদের দিকে তাকানো উচিত না, সেই কন্টেন্টগুলো দেখবেন কভার হয়ে গেছে। তো আমরা অনেক সময় রিয়েলাইজ করি না যে আমরা যে ডেইলি ইন্টারনেট ব্রাউজ করি, বিশেষ করে ছেলেরা যারা ইন্টারনেট ব্রাউজ করছেন, তারা কিন্তু প্রতিদিন বহু হারাম এক্সপোজিওর হন, বহু ছবি দেখেন যে ছবিগুলো আমাদের জন্য দেখাটা হারাম। এখন ওই ধরনের ছবির দিকে যদি আমরা একবার ইন্টেনশনালি তাকাই, তাহলেই তো একটা কবিরা গুনাহ লেখা হয়ে গেল। তো এরকম প্রতিদিন ইন্টারনেট ব্রাউজ করতে গিয়ে আমরা এই ধরনের খারাপ ছবির দিকে কতবার ইন্টেনশনালি কিন্তু তাকাচ্ছি। বহু ছবি ইন্টেনশনালি তাকাই না, আমরা চেষ্টা করি না দেখার, কিন্তু মাঝে মাঝে বেশ কয়েকটা ছবি তো ইন্টেনশনালি তাকিয়ে দেখা হয়। দেখার কারণেই কিন্তু আমাদের গুনাহ হয়ে যাচ্ছে। তো দেখেন, যে চিন্তা করে দেখেন প্রতিদিন জাস্ট ইন্টারনেট ব্রাউজ করেই আমরা কতগুলো গুনাহ আর্ন করছি। তো ইনশাল্লাহ এই কাফ ব্রাউজারটা আপনাকে এরকম শত শত গুনাহ থেকে বাঁচাবে। তো এটার অ্যান্ড্রয়েড ভার্সনটা রিলিজ হয়ে গেছে, আমরা আইওএসটা বানাচ্ছি, আর ডেস্কটপের ব্রাউজারটাও ইনশাল্লাহ খুব শীঘ্রই নিয়ে আসবো। আপনারা হয়তো আমাদের কাফ ওয়েবসাইটে খেয়াল রাখতে পারেন, ব্রাউজারটা রিলিজ হলে আপনারা জানতে পারবেন। তো এই ব্রাউজারটা আমি হাইলি রিকমেন্ড করবো বাচ্চাদেরকে, অবশ্যই এই ব্রাউজারটা দিয়ে দেবেন ইন্টারনেট ইউজ করার জন্য। রেগুলার ব্রাউজার বাচ্চাদেরকে ভুলেও দেবেন না। রেগুলার ব্রাউজার দিয়ে তারা অনেক খারাপ কন্টেন্ট তো দেখবেই, প্লাস ভয়ঙ্কর সব ওয়েবসাইটে ভুলে চলে যাবে উল্টোপাল্টা লিঙ্ক ক্লিক করে। আমাদের এই ব্রাউজারটা থাকলে তারা সব দিক থেকে প্রোটেক্টেড থাকবে, অনেক আজে বাজে জিনিস দেখা বন্ধ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের মোবাইলে ব্রাউজারটা কিরকম হতে পারে আর কি। আরেকটা জিনিস হচ্ছে যে আজকালকার মোবাইলগুলোতে
বিল্ট ইন ফিচার আছে, যে ফিচারগুলো ইউজ করে আমাদের মোবাইল এডিকশন অনেকখানি কন্ট্রোল করা যায়। যেমন অ্যান্ড্রয়েডে আপনি সেটিংসে যদি যান, ওখানে একটা ডিজিটাল ওয়েলবিং অ্যান্ড প্যারেন্টাল কন্ট্রোলস নামে একটা সেকশন পাবেন। ওখানে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি কতক্ষণ মোবাইল ইউজ করেন। যেমন এখানে গিয়ে দেখা যাচ্ছে যে ডেইলি কত মোবাইল ইউজ হচ্ছে, মাঝে মাঝে 4 ঘন্টা পর্যন্ত দিনে মোবাইল ইউজ হয়েছে, কোন অ্যাপ কতক্ষণ ইউজ হচ্ছে এগুলো দেখতে পাবেন। আমি আপনাদের সবাইকে বলবো যাদের অ্যান্ড্রয়েড ব্রাউজার আছে, একবার সেটিংসে ডিজিটাল ওয়েলবিং এ গিয়ে এই গ্রাফটার উপরে একবার ক্লিক করেন। তারপরে এই পুরো সপ্তাহে ক- কোন দিন কত ঘন্টা আপনি মোবাইল ইউজ করেছেন দেখেন। এটা সবার জন্য শকিং হবে। আপনি হয়তো মনে করবেন দিনে 1-2 ঘন্টা ইন্টারনেট ইউজ করেন, কিন্তু দেখবেন 4 ঘন্টার উপরে মোবাইল ডিভাইস ইউজ হচ্ছে। এই স্ট্যাটিস্টিক্সটা যারাই দেখে তারাই শকড হয়। আমি এখন পর্যন্ত কাউকে পাইনি যে খুব খুশি হয়েছে দেখে যে সে পুরা সপ্তাহে কত ঘন্টা মোবাইলে স্পেন্ড করেছে। তো এটা হচ্ছে একটা খুব ভালো উপায় নিজেকে অ্যাওয়্যার রাখা। এখানে এখানে কি আপনি যে ফিচারটা ইউজ করতে পারেন যেটা খুব কাজে লাগে, সেটা হচ্ছে যে বেড টাইম মোড। আপনি সেট করে রাখবেন যে রাত 10টা থেকে সকাল 7টা পর্যন্ত আমার বেড টাইম মোড থাকবে, এবং এই টাইমে নোটিফিকেশন সব বন্ধ হয়ে থাকবে, যাতে আমি নোটিফিকেশন পেলেই আবার বিছানায় থেকে মোবাইল ফোনটা নিয়ে না দেখা শুরু করি। আর আরেকটা জিনিস এখানে সেট করা যায়, সেটা হচ্ছে যে মোবাইলের স্ক্রিনটা ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দেওয়া যায়। তো মোবাইলের স্ক্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট করে দিলে অ্যাকচুয়ালি মানুষের ফোন এডিকশন অনেক কমে যায়। এটা রিসার্চ করে দেখা গেছে যে যখন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট স্ক্রিনে মানুষ নোটিফিকেশন খুব একটা ক্লিক করে না। নোটিফিকেশন মানুষ তখনই ক্লিক করে যখন নোটিফিকেশনের আইকনটা কালারফুল আইকন দেখে তার ব্রেন খুব ট্রিগার্ড হয় এবং সে তখন নোটিফিকেশনে ক্লিক করে। বা একটা কালার স্ক্রিন সে অনেক ইউজ করে মজা পায়, দেখা যায় কালার স্ক্রিনে সে অনেকক্ষণ ধরে ফেসবুক স্ক্রোল করতে পারে। কিন্তু যখন স্ক্রিন ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যায়, তখন অটোমেটিক্যালি ব্রেনের স্টিমুলেশনটা কমে যায়, তখন আগ্রহটাও কমে যায়, সে কিছুক্ষণ ইউজ করে তখন রেখে দিতে পারে। তো এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোডটা খুব কাজের। আপনারা হয়তো সন্ধ্যার পর থেকেই 6টার পর থেকেই হয়তো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মোড দিয়ে রাখতে পারেন। তাহলে রাতের বেলা দেখবেন মোবাইল ইউজ করা, সন্ধ্যার পরে মোবাইল ইউজ করা অনেক কমে গেছে। আর আরেকটা বেশ কাজের ফিচার আছে, সেটা হচ্ছে যে আপনি অ্যাপের উপরে লিমিট সেট করে দিতে পারেন। যে আপনি বলে দিলেন যে আমি ব্রাউজার যেন দিনে 2 ঘন্টার বেশি ইউজ না করি, ফেসবুক যেন দিনে আধা ঘন্টার বেশি আমি ইউজ করতে না পারি। এর বেশি ইউজ করলে এই অ্যাপগুলো ওই দিনের জন্য বন্ধ হয়ে যাবে। তো এটা খুব কাজের একটা ফিচার। মোবাইলের এডিকশন কন্ট্রোল করার জন্য আজকাল এই ফোনের মধ্যে এই বিল্ট ইন এই ফিচারগুলো আছে। সেম সেম জিনিস অ্যাপেলেও আছে। অ্যাপেলের সেটিংসে গেলে আপনি ওই এই এই জায়গাগুলোতে স্ক্রিন টাইম অপশনটাতে যদি যান, সেখানে আপনারা দেখতে পাবেন। তারপর আপনি আপনার ডাউন টাইম, ওই বেড টাইম যেটা, সেটা সেট করে দিতে পারেন। তো এই ডাউন টাইমে গেলে দেখা যাবে যে আপনার অ্যাপগুলো সব বন্ধ হয়ে যাচ্ছে, আপনি আর অ্যাপ ইউজ করতে পারবেন না। যখন এই ডাউন টাইমের পরেও আপনি অ্যাপ ইউজ করতে যাবেন, সে বলবে যে আপনি অলরেডি টাইম লিমিট রিচ করে গেছেন। তারপরে এই অ্যাপের আইকনগুলো দেখবেন সব ডিসেবলড হয়ে গেছে, ক্লিক করলেও সেই অ্যাপগুলো ওপেন হচ্ছে না। তো অ্যাপেলও খুব সুন্দর করে বানিয়েছে, অ্যাপেলের ইমপ্লিমেন্টেশনটা আমি বলবো অ্যান্ড্রয়েড থেকে অনেক বেটার। তো এই মোডটা সেট করে রেখে দেন, সেটিংসে গিয়ে স্ক্রিন টাইমে যাবেন, স্ক্রিন টাইমে গিয়ে ডাউন টাইম সেট করে দিবেন। আর বাচ্চাদের ডিভাইসে তো ডেফিনেটলি করবেন, নিজের ডিভাইসও করেন। আপনারা অ্যাডাল্ট হয়ে থাকলেও আজকাল আমরা অ্যাডাল্টরা খুব একটা কন্ট্রোল করতে পারি না নিজেদেরকে। এবং পারি না কারণ তারা ডিভাইসগুলো বানিয়েছে এভাবে, তারা খুব ভালো করে জানে কিভাবে আমাদের সাইকোলজিকে ম্যানিপুলেট করতে হয়। তো তাদের ম্যানিপুলেশন থেকে নিজেকে বাঁচানোর জন্য এটা একটা খুব ভালো উপায়, এই সেটিংসগুলো ইউজ করা। বেস্ট হচ্ছে এরকম একটা মোবাইল ফোন যদি কিনতে পারেন, নিজে না পারলে অ্যাটলিস্ট বাচ্চাদেরকে দেন। এটা হচ্ছে স্মার্টফোনও না, এটা হচ্ছে টোটালি ডাম ফোনও না, মাঝামাঝি একটা ফোন, যেটাতে কিছু লিমিটেড অ্যাপস আছে। এখানে কোনো রেগুলার ফেসবুক টেসবুক কিছু নেই। এই ধরনের ফোন সাধারণত এডিকশন ক্রিয়েট করে না। এডিক্টেড হওয়ার মতো কিছু এখানে নাই, এডিকশন হবেটা কিভাবে। আর বাচ্চাদের জন্য এই ফোনগুলো খুবই সেফ। আজকাল এই অ্যান্ড্রয়েড, অ্যাপেল এগুলো যেরকম হ্যাক হয়ে গিয়ে মানুষের বহু রকম ক্ষতি হয়, এই ফোনে হ্যাক করার মতো কিছুই নেই। So, এই ধরনের ফোনগুলো অনেক সেফ ফোন, বিশেষ করে বাচ্চাদের জন্য। আপনারা যারাই বাচ্চাদেরকে ফোন কিনে দেওয়ার চিন্তা করছেন, ভুলেও লেটেস্ট মডেলের অ্যান্ড্রয়েড বা আইওএস ফোন কিনে দিতে যেন না বাচ্চাদেরকে। এটা হচ্ছে একেবারে সুইসাইড করার মতো একটা ব্যাপার এখন। এই ধরনের ফোন কিনে দেন, এই ধরনের একেবারে ডাম ফোন যাদেরকে বলে, এই ধরনের ফোন দিতে পারেন বাচ্চাদেরকে। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস আপনারা অবশ্যই করবেন, সেটা হচ্ছে ইউটিউবে কন্ট্রোল করতে হবে। ইউটিউব আজকাল একটা খুব বাজে একটা সোর্স হয়ে গেছে আজে বাজে কন্টেন্ট দেখার জন্য এবং এই স্ক্রিন টাইম এডিকশনের জন্য। তো ইউটিউবে গেলে অনেক সময় খুব ভায়োলেন্ট কার্টুন দেখা যায়। যেমন আমার মনে আছে আমি লাস্ট টাইম যখন বাংলাদেশে গেলাম, এক আত্মীয়র বাসায় গিয়েছিলাম, দেখলাম যে ওখানে বাচ্চারা সব বসে টিভিতে ইউটিউবে কার্টুন দেখছে। তো কার্টুনটাতে দেখাচ্ছে যে সেই কার্টুনের হিরো তলোয়ার দিয়ে অন্যান্য তার ভিলেনগুলো সবগুলোর গলা কেটে আলাদা করে ফেলছে, একদম সুন্দর গলা কেটে আস্তে আস্তে স্লাইস করছে, গলা থেকে ব্লাড ছিটকে বেরোচ্ছে, তার সারা গা রক্তে মাখামাখি হয়ে যাচ্ছে। আরেকটা ভিলেনকে সে মাঝখান থেকে কেটে 2 ভাগ করলো।
এই ধরনের কার্টুন দেখছে ইউটিউবে বসে বসে 6 থেকে 8 বছরের বাচ্চারা। বাবা মা সব অন্য ঘরে গল্প করছে, তাদের কারো কোনো খবর নাই। তো ইউটিউবে এরকম ভয়ঙ্কর সব কন্টেন্ট আছে, যে কন্টেন্টগুলো দেখলে আপনাদের বাচ্চাদের মাথা চিরকালের জন্য বিকৃত হয়ে যাবে। আর আমরা অনেক সময় মনে করি যে কার্টুন যদি বাচ্চাদেরকে ছেড়ে দিই কোনো সমস্যা নেই, কার্টুনের মধ্যে খারাপ কি হয়? কার্টুনের মধ্যে আজকাল জঘন্য সব জিনিসপত্র চলে আসছে। আর ভয়ঙ্কর যে জিনিস চলে আসছে সেটা হচ্ছে যে দেখা যায় যে কার্টুনের মাঝখানে ওরা মাঝে মাঝে আজে বাজে ক্লিপ ঢুকিয়ে দেয়। প্রথমে হয়তো 10 মিনিট কার্টুন হবে, তারপর হঠাৎ করে মাঝখানে একটা নোংরা ক্লিপ ঢুকিয়ে দিবে, যেটা দেখে আপনার বাচ্চার মাথা পুরোপুরি নষ্ট হয়ে যাবে। তো এই ধরনের ডেঞ্জারাস কন্টেন্ট যেন ভুলেও আপনাদের বাচ্চাদের সামনে না আসে, ইভেন আপনার নিজেদেরও, আপনি নিজেদেরকে প্রোটেক্ট করতে পারেন। তার জন্য যেটা করবেন, এই যে রেস্ট্রিক্টেড মোডটা সেট করবেন। এই মোবাইলে ইউটিউবের সেটিংসে গেলে রেস্ট্রিক্টেড মোড পাবেন, এটা অন করে দিবেন। আর ডেস্কটপে থাকলে আপনার যে আইকন আছে ওখানে ক্লিক করে সেটিংসে গিয়ে রেস্ট্রিক্টেড মোড অন করে দিতে পারবেন। টিভিতেও আছে, টিভিতেও এই সেটিংস আইকনটাতে ক্লিক করে দেখবেন যে রেস্ট্রিক্টেড মোড আছে, ওটা অন করে দিবেন। এই রেস্ট্রিক্টেড মোড অন করে দিলে ইউটিউব অটোমেটিক্যালি যে কন্টেন্টগুলোকে সে সেফ বলে কনফার্ম করে না, এই ধরনের কন্টেন্ট সব বন্ধ করে দিবে। এবং এটা করলে দেখবেন ওই ভায়োলেন্ট কার্টুন, আজে বাজে নোংরা ভিডিও সব বন্ধ হয়ে যাবে। অনেক সময় দেখবেন অ্যাডগুলো অনেক সুন্দর হয়ে গেছে, আর অত আজে বাজে অ্যাডও দেখাচ্ছে না। তো এই সেটিংসটা ডেফিনেটলি আপনারা যাদেরই ইউটিউব আছে, অবশ্যই এই সেটিংসটা অন করে রাখবেন, রেস্ট্রিক্টেড মোডটা। বেস্ট হচ্ছে এই অ্যাপটা ইউজ করেন। আমরা বাচ্চাদের জন্য এই কাফ কিডস নামে অ্যাপটা বানিয়েছি। বাচ্চাদেরকে যেহেতু ইউটিউব থেকে সরানোটা অনেক বাবা মার জন্য খুব ডিফিকাল্ট, তো এই কাফ কিডস অ্যাপটা ইউজ করেন। আমরা প্রায় 7,000-এর মতো ইউটিউবের ভিডিও কালেক্ট করেছি, যে ভিডিওগুলো আমরা, আমাদের একটা টিম আছে, সেই টিম দেখে ডিসিশন নিয়েছে যে হ্যাঁ এই ভিডিওগুলো বাচ্চাদেরকে দেখানোর সেফ, সমস্যা নেই। ওরকম প্রায় 7,000-এর উপরে ভিডিও আমরা কালেক্ট করেছি, করে সুন্দর করে ক্যাটাগরাইজ করেছি। তো এই অ্যাপটা আপনি বাচ্চাদেরকে দিতে পারেন। এই অ্যাপটাতে কোনো সমস্যা নেই ইনশাআল্লাহ। আপনারা সেফলি বাচ্চাদেরকে ডিভাইসে কাফ কিডস ছেড়ে দিতে পারেন। তারা কখনো কোনো ভায়োলেন্ট বা নোংরা কন্টেন্টে এক্সপোজড হবে না। তো এরকম বেশ কিছু টেকনিক আছে, আমি হয়তো আরেকদিন সময় নিয়ে আপনাদেরকে দেখাতে পারি যে কিভাবে টিকটকে আপনি নিজের অ্যাকাউন্ট এবং বাচ্চাদের অ্যাকাউন্টকে সেভ করবেন। তারপরে ইনস্টাগ্রামে কিভাবে সেভ করবেন, এরকম টুইটারে কিভাবে নিজেদেরকে সেভ করা যায়, টুইটারের অ্যাক্সেসটা কিভাবে সেভ করা যায়। তারপর ইনস্টাগ্রাম একটা খুব বড় প্রবলেম হয়ে গেছে আজকাল, যে ইনস্টাগ্রামের আপনার বহু রকম আজে বাজে কন্টেন্ট তো আসেই, প্লাস ইনস্টাগ্রামে যেহেতু বাচ্চারা অনেক বেশি হয়, কারণ বাচ্চাদের উপরে হার্ম ইনস্টাগ্রামে অনেক বেশি হয়। তো কিভাবে বাচ্চাদের ইনস্টাগ্রাম কন্ট্রোল করা যায়, এরকম বেশ কিছু টিপস আছে, হয়তো আমি আপনাদের সাথে এই কন্টেন্টগুলো শেয়ার করতে পারি, আপনারা ফলো করতে পারেন। একটা জিনিস মাথায় রাখবেন, এটা অনেকেই আমি দেখেছি যে হয়তো জানেন না, যে টেলিগ্রাম কিন্তু অ্যাকচুয়ালি সবচেয়ে ভয়ঙ্কর অ্যাপ মেসেজিং অ্যাপ ইউজ করার জন্য। আপনি যদি কম্পেয়ার করেন কোনটা সবচেয়ে ভয়ঙ্কর অ্যাপ, সেটা হবে টেলিগ্রাম। তো টেলিগ্রামে যেটা হয়েছে যে আগে মানুষকে অনেক কষ্ট করে ডার্ক ওয়েবে যাওয়ার জন্য বিভিন্ন রকম টুলস ইউজ করতে হতো, স্পেশাল ব্রাউজার ইউজ করতে হতো ডার্ক ওয়েব অ্যাক্সেস করে, ডার্ক ওয়েবের ভয়ঙ্কর সব কন্টেন্ট অ্যাক্সেস করার জন্য। টেলিগ্রাম আসার পর থেকে এখন সেগুলো সহজ হয়ে গেছে, ডার্ক ওয়েবের কন্টেন্ট এখন টেলিগ্রামের বিভিন্ন গ্রুপেই পাওয়া যাচ্ছে। তো ফার্স্ট অফ অল ভুলেও তো বাচ্চাদেরকে দিতে যাবেন না টেলিগ্রাম। যদি দেনও, এখানে আপনাকে দেখিয়ে দিয়েছে যে সেটিংসে গিয়ে এই সবগুলো জিনিস আপনাকে অফ করতে হবে। এগুলো যদি অফ না করেন তাহলে বাচ্চার জন্য সেই টেলিগ্রাম ইউজ করা খুব ডেঞ্জারাস, তার বহু রকম হার্ম হবে। আর আপনি অ্যাডাল্টরা যারা আছেন, সেই অ্যাডাল্টরাও এই সেটিংসগুলোতে গিয়ে কি সিলেক্ট করবেন সেটার একটা লিস্ট আমি এখানে দিয়ে দিয়েছি। তো এগুলো সেট করলে আপনি টেলিগ্রামে বহু রকম হার্ম থেকে বাঁচবেন। তো টেলিগ্রাম সম্পর্কে খুব সাবধান, টেলিগ্রাম একটা খুব ডেঞ্জারাস একটা অ্যাপ। তারা এটাকে সেভ করার জন্য অতটা ইনভেস্ট করে নাই যতটা না আপনার মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, টিকটকে ইনভেস্ট করেছে। তো এই কারণে এই অ্যাপটাতে এখনো ভয়ঙ্কর সব হার্ম আছে। তো এই হচ্ছে সেফটি চেকলিস্ট, আপনার সাথে শেয়ার করে রাখবো আমি একসময়, আপনারা দেখতে পারেন যে কি কি জিনিস আপনাদেরকে করা দরকার এই নিজেদের কম্পিউটারগুলো, নিজেদের ডিভাইসগুলো, নিজেদের ফ্যামিলিকে ইন্টারনেটের বিভিন্ন রকম হার্ম থেকে বাঁচানোর জন্য। তো আপনার হয়তো চেকলিস্টগুলো দেখে ফলো করে স্টেপ নিতে পারেন, যে এই 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 সেটিংসগুলো আপনি করে রাখলে আশা করি আপনি অনেক হার্ম থেকে, ইন্টারনেট হার্ম থেকে বেঁচে যাবেন। তো আমরা হয়তো এখানেই শেষ করে দিতে পারি, আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে আমরা ডিসকাস করতে পারি। তো এখানে আপনারা অনেকক্ষণ ধরে কোয়েশ্চেন লিখছিলেন, আমি খেয়াল করিনি। দাঁড়ান আমি কয়েকটা কোয়েশ্চেন পড়ে দেখি কোনগুলো আমি অ্যান্সার করতে পারি। কাভ গার্ড নিয়ে কিছু ফিডব্যাক আছে, আর সেগুলো আমাদের সাপোর্ট টিমের কাছে আমরা অবশ্যই ফরওয়ার্ড করে দিব।
চ্যাট জিপিটি এর কোনো ক্ষতিকর দিক আছে কিনা? হ্যাঁ, ডেফিনেটলি আছে। যে কোনো টুলেরই ক্ষতিকর দিক আছে। তো এখন আমাদেরকে অবশ্যই চ্যাট জিপিটি যেহেতু এখন খুব ওয়াইডলি ইউজ করা শুরু হয়েছে, তো চ্যাট জিপিটি সম্পর্কে আমাদের একটু সাবধান হওয়া দরকার। প্রথমত আপনারা চিন্তা করে দেখেন যে এই জিপিটি বা এই এআই জিনিসগুলো আসলে কি, এবং এগুলো কিভাবে আমাকে অ্যান্সার দেয়। তো জিপিটির কাজ হচ্ছে, তাকে আমি যখন কোনো একটা কিছু করতে বলি, সে যেটা করে যে সে আমার কথার অনুসারে সে খুঁজে দেখে যে এই ধরনের কথার অ্যান্সার তাকে এর আগে কোথাও সে পড়েছে কিনা। সাধারণত জিপিটি গুলোকে যেটা করা হয় যে লক্ষ লক্ষ বইয়ের কন্টেন্ট, লক্ষ লক্ষ ওয়েবসাইটের কন্টেন্ট দিয়ে তাকে ট্রেনিং দেওয়া হয়। তো সে দেখে যে আমি যখন তাকে কিছু করতে বলি, সেটার এরকম সিমিলার কিছু মানুষ এর আগে কোথাও করেছে কিনা, তাকে যে ট্রেনিং দেওয়া হয়েছে যে বইগুলো থেকে, যে ইন্টারনেটের ওয়েবসাইটগুলো থেকে, সেগুলোতে কোথাও এরকম কিছু পাওয়া গেছে কিনা। তো সে পাওয়া গিয়ে থাকলে সে সেখান থেকে একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করে। হ্যাঁ, ঘটনা হচ্ছে ইন্টারনেটে যা পাওয়া যায় সেটা তো ঠিক না। মানুষও তো অনেক ভুলভাল কথাবার্তা লিখছে, অনেক ভয় ক্ষতিকর কথা লিখছে। তো অনেক সময় দেখা যায় জিপিটি এমন একটা অ্যান্সার দিবে যেটা অ্যাকচুয়ালি ক্ষতিকর একটা অ্যান্সার। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে জিপিটি যে অ্যান্সারগুলো দেয়, সেই অ্যান্সারগুলো কিন্তু এমন না যে সে এক্স্যাক্টলি এই জিনিস কোথাও পড়েছে। সে যেটা করে যে সে মোটামুটি প্রবাবিলিটি থেকে বোঝার চেষ্টা করে যে এরকম একটা কথা বললে মনে হয় আমি আমাকে যা করতে বলেছে সেটা স্যাটিসফাই করতে পারবো। তো সে ওর ধারে কাছে একটা কথা আপনাকে বলবে, যে কথাটা হয়তো তার টোটালি সত্যি, হয়তো দূরের কথা, হয়তো তার টোটালি তার নিজের বানানো। তার কাছে মনে হয়েছে যে এরকম একটা অ্যান্সার যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি খুশি হবেন। তো এই হচ্ছে জিপিটি। জিপিটির কাজ হচ্ছে, জিপিটিকে আপনি যে জিনিসটা করতে বলবেন বা যেটার অ্যান্সার দিতে বলবেন, সে আপনাকে এমন কিছু টেক্সট দিবে যেটা তার কাছে মনে হচ্ছে যে এইটা যদি আপনাকে দেওয়া হয় আপনি খুশি হবেন। বা এই ধরনের কথাই মানুষ সাধারণত একজন আরেকজনকে বলে। সে সে এ পর্যন্ত যত ইন্টারনেট ওয়েবসাইট দেখেছে, যত বই দেখেছে, দেখেছে যে এই ধরনের কথা সাধারণত একজন আরেকজনকে বলে। তো এইভাবেই হচ্ছে জিপিটি গুলো কাজ করে। তো এটা কিন্তু আহ, অবশ্যই এটা কারেক্ট ওয়ে না। এটা কিন্তু একজন মানুষকে কোনো একটা কোয়েশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করার মতো কিন্তু সমান না। একটা মানুষকে আপনি যখন কোয়েশ্চেনের অ্যান্সার জিজ্ঞেস করেন, সে কিন্তু সে বলবে যে আচ্ছা আমি এই জিনিসটা পড়েছিলাম, আমি মনে করি এটা ঠিক। জিপিটি কিন্তু তা না। জিপিটি হচ্ছে যে সে যা পড়েছে সেখান থেকে জোড়াতালি লাগিয়ে এমন একটা কিছু আপনাকে দিবে যেটা তার কাছে মনে হচ্ছে এটা দিলে হয়তো আপনি খুশি হবেন। তো এটা অবশ্যই রিলায়েবল না। জিপিটি যে অ্যান্সারগুলো দেয় সেগুলো রিলায়েবল না, অনেক সময় ভয়ঙ্কর সব ভুল অ্যান্সার দিবে। এবং তারপরে দেখতে হবে এদেরকে ট্রেনিং করেছে কে। এই এআই গুলোকে ট্রেনিং করেছে হাইলি সেকুলার লিবারেল একটা গ্রুপ। তো তারা জিপিটি গুলোকে এমন জিনিস শিখিয়েছে যেটা আমাদের ভ্যালুর এগেনস্টে যায়, আমাদের কনজারভেটিভ ভ্যালু, আমাদের রিলিজিয়াস ভ্যালুর এগেনস্টে যায়। সো ভয়ঙ্কর সব কথাবার্তা বলবে। জিপিটিকে যদি আপনি কখনো কোরআন এবং হাদিসের এক্সপ্লেনেশন দিতে বলেন, সে আপনাকে এমন একটা এক্সপ্লেনেশন দিবে যেটা অ্যাকচুয়ালি কোনো মানুষের এক্সপ্লেনেশন না, সে নিজে নিজে বানিয়েছে। সে বিভিন্ন মানুষের কথাবার্তা জোড়াতালি লাগিয়ে নিজে একটা কিছু বানিয়ে আপনাকে বলবে। তো এদিক থেকে খুব সাবধান আর কি, যে জিপিটি যা আপনাকে বলবে সেটাই বিশ্বাসযোগ্য না। আজকাল জিপিটি গুলো অনেক সেফ করে বানানো হয়েছে, যে সে হয়তো আপনাকে কোনো খুব ক্ষতিকর কিছু বলবে না, কিন্তু সে যেটা বলবে সেটা সবসময় সত্যি না। এই ব্যাপারে সাবধান থাকতে হবে। কোনো ভোট নেওয়া হয় যদি ইমেইল, ফোন নাম্বার দিয়ে, এটা কি ঠিক কিনা? সো দেখতে হবে যে আপনি যে লিঙ্কটা ক্লিক করে যে ওয়েবসাইটে গেছেন সেই ওয়েবসাইটটা রিলায়েবল কিনা। যদি সেই ওয়েবসাইটটা রিলায়েবল হয়, যেমন যে ahvaz.com, যদি আপনি যে লিঙ্কটা পেয়েছেন সেই লিঙ্কটা যদি দেখেন যে হ্যাঁ একটা এইচটিটিপিএস লিঙ্ক, ahvaz.com, এটা একটা রিলায়েবল ওয়েবসাইট, ক্লিক করলে ব্রাউজারও এটাকে রিলায়েবল ওয়েবসাইট বলছে, কোথাও কোনো ওয়ার্নিং মেসেজ নাই, তাহলে আমি গিয়ে সেখানে ইমেল, ফোন নাম্বার দিতে পারি। যদি সম্ভব হয় ফোন নাম্বার দিয়ে না, কারণ ফোন নাম্বার একটা খুব ডেঞ্জারাস ব্যাপার। ইমেল অ্যাড্রেস দেন সেফ থাকার জন্য, সহজ হবে। কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যে এই যে বিভিন্ন রকম পিটিশন হচ্ছে অনলাইনে, এখন তো প্রচুর মুসলিমরা পিটিশন চালাচ্ছে। এই পিটিশনগুলো যে লিঙ্কগুলো প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে, সেই লিঙ্কগুলো যেন সেফ লিঙ্ক হয়, ট্রাস্টেড লিঙ্ক হয়। মোবাইলে একটা কোশ্চেন করেছেন যে যদি আমরা সেফ থাকতে চাই তাহলে কি মোবাইলের সেটিংসে গিয়ে ক্যামেরা বন্ধ করে রাখবো কিনা, ক্যামেরার পারমিশন ফেসবুকে সেজন্য বন্ধ করে রাখবো কিনা। রাখতে পারেন, যদি যদি আপনার ক্যামেরা ইউজ করার দরকার না হয়, কেন খামোখা অন করে রাখবেন? ক্যামেরা খামোখা অন করে রাখা মানে তো একটা থ্রেট আপনার জন্য, যে কোনো সময় সেই ক্যামেরা অ্যাবিউজ হতে পারে। তো সেটিংসে গিয়ে সব অ্যাপের জন্য ক্যামেরা বন্ধ করে রেখে দেন। হয়তো আপনি যদি হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেন হয়তো সেটার জন্য লাগবে। আর এছাড়া বাকি যত অ্যাপ আছে সবগুলোর জন্য ক্যামেরা, মাইক্রোফোন, এগুলো সব বন্ধ করে রেখে দেন। মাইক্রোফোন আজকাল কিন্তু অনেক ফোনে ব্যাকগ্রাউন্ডে অন করে আপনার আশেপাশে কি সাউন্ড হচ্ছে সেগুলো ক্যাপচার করে পাঠিয়ে দেয়। তো মাইক্রোফোন অন রাখাটা একটা খুব রিস্কি ব্যাপার।
তো মাঝে মাঝে সেটিংসে গিয়ে দেখবেন যে এই যে মাইক্রোফোন পারমিশন, ক্যামেরা পারমিশন, এগুলো কোন কোন অ্যাপ নিয়ে রেখেছে, সেই অ্যাপগুলো কি আসলে আপনি ট্রাস্ট করেন কিনা, সেই অ্যাপগুলো আপনার আসলেই খুব দরকার আছে কিনা যে তাদেরকে মাইক্রোফোন আর ক্যামেরার পারমিশন দেওয়া, যদি না থাকে অফ করে রাখেন যতটুকু সম্ভব। এই মাইক্রোফোন আর ক্যামেরাকে সিক্রেটলি অন করে প্রাইভেট ছবি ক্যাপচার করে বহু মানুষের বহু ক্ষতি করেছে। ইভেন একটা ডেস্কটপ কম্পিউটারে হয়, ডেস্কটপ কম্পিউটারে ক্যামেরা অনেক সময় বিভিন্নভাবে হ্যাক করে অন করে আপনাদের হয়তো প্রাইভেট মোমেন্টের ছবি তুলে ফেলেছে ক্যামেরা দিয়ে, তারপর সেগুলো দিয়ে ব্ল্যাকমেল করে। এরকম বহু ঘটনা, হাজার হাজার ঘটনা ইন্টারনেটে আছে যে অ্যাক্টিভিস্টদের, তারপরে বিভিন্ন পলিটিক্যাল মেম্বারদের, তাদের সিক্রেটলি তাদের মোবাইলের ক্যামেরা অন করে তাদের প্রাইভেট মোমেন্টের ছবি তোলা হয়েছে, ডেস্কটপে ক্যামেরা অন করে প্রাইভেট মোমেন্টের ছবি তোলা হয়েছে, তুলে তারপরে তাদেরকে ব্ল্যাকমেল করা হয়েছে। আমি কিভাবে বুঝবো আমার ফোন হ্যাক কিনা? বুঝবেন না, কোনো বোঝার কোনো উপায় নেই। হ্যাকাররা তো অবশ্যই এমন ভাবে কিছু করবে না যাতে আপনি বুঝতে পারেন যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে। এটা এটা বোঝা খুবই ডিফিকাল্ট। তো এই কারণে সবসময় ওই মোডে থাকেন, ধরে রাখেন যে আপনার ফোন হ্যাক হয়ে গেছে, আপনি হয়তো জানেন না। তো তখন কি করবেন? তখন সেই ফোনটার ব্যাপারে আপনি যতটা সাবধান থাকবেন, ওই সাবধানটা থাকেন, সবসময় সেই সাবধানটা থাকেন। স্পেশালি আপনি যদি একজন অ্যাক্টিভিস্ট হন, আপনাকে হ্যাক করার জন্য বহু মানুষের বহু মোটিভেশন আছে, গভর্নমেন্টের মোটিভেশন আছে, বিভিন্ন এজেন্সির বিভিন্ন মোটিভেশন আছে। তো আপনারা যারা এই অ্যাক্টিভিজমের সাথে আছেন, ফেসবুকে জ্বালাময়ী বক্তব্য লেখেন শরীফ ভাইয়ের মতো, আপনারা ধরেই রাখেন যে আপনাদের কম্পিউটার এবং মোবাইল ফোন এগুলো অলরেডি ট্র্যাপ করা আছে। তো ওইটা ধরে নিয়ে যা করা দরকার করেন। টেলিগ্রামে আর কি কি প্রবলেম আছে বলে শেষ করতে পারবো না। বেস্ট হচ্ছে টেলিগ্রাম ইউজ করেন না। আমি মোবাইলে রেস্ট্রিক্টেড মোড অনেক খুঁজেও পাইনি। এটা বোধহয় আপনি ইউটিউবে রেস্ট্রিক্টেড মোডের কথা বলছেন। এটা হচ্ছে ইউটিউব অ্যাপে গিয়ে সেটিংসে গেলে আপনি রেস্ট্রিক্টেড মোডটা পাবেন, বা হয়তো আপনার প্রোফাইলের উপরে ক্লিক করলে হয়তো সেটিংস আসতে পারে, ওখানে রেস্ট্রিক্টেড মোডটা পাবেন। এটা ইউটিউবে আছে, ডেফিনেটলি আছে, ইউটিউবের মোবাইলের অ্যাপে আছে, ডেস্কটপ অ্যাপে আছে, সব জায়গায় আছে, টিভিতে আছে। এই রেস্ট্রিক্টেড মোডটা একটা খুব ইম্পর্টেন্ট ফিচার, এটা আপনি একটু খুঁজলেই পাবেন, এটা তারা বেশ প্রমিনেন্ট একটা জায়গাতেই রেখেছে। হোয়াটসঅ্যাপ কি সেফ? কোনো অ্যাপই সেফ না। আপনি সবসময় ধরে রাখবেন যে সমস্ত অ্যাপের মধ্যেই যেটা হতে পারে সেই অ্যাপগুলো হ্যাকড হতে পারে। অরিজিনালি যারা সেই অ্যাপগুলো বানিয়েছে তারা যথেষ্ট কষ্ট করে সেভ করার চেষ্টা করেছে। এই বড় বড় কোম্পানিগুলো যে অ্যাপগুলো বানায় তারা কিন্তু বিলিয়ন ডলার স্পেন্ড করে তাদের প্রোডাক্টগুলোকে সেভ করার জন্য। কিন্তু সমস্যা হচ্ছে যে ওই অ্যাপটা হয়তো সেফ, কিন্তু আপনার মোবাইলে অন্য কোনোভাবে হ্যাকড হয়ে গেছে, যার কারণে ওই অ্যাপ এবং অন্য অ্যাপগুলো আর এখন সেফ নেই। অন্য ভাবে আপনার মোবাইলে এমন কিছু ঢুকে গেছে যেটা আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটগুলোর স্ক্রিনশট নিয়ে কিছুক্ষণ পর পর পাঠিয়ে দিচ্ছে হ্যাকারদের কাছে, বা হয়তো মাইক্রোফোন অন করে কিছুক্ষণ পর পর আপনার আশেপাশে কি সাউন্ড হচ্ছে সেগুলো রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছে, বা ক্যামেরা মাঝে মাঝে অন করে ছবি তুলে আপনার কাছে কারো কাছে পাঠিয়ে দিচ্ছে। তো এই কারণে খুব সাবধান। যে আপনি ধরে নেবেন যে সেফ থাকার বেস্ট উপায় হচ্ছে ধরে নেবেন আপনার ফোন হ্যাকড। এখন আপনি কি করবেন? আপনি ফোন কোথায় ঢুকিয়ে রাখবেন যাতে আপনার প্রাইভেট মোমেন্টের কখনো ছবি না তুলতে পারে কেউ? আপনি জরুরি বা গুরুত্বপূর্ণ সেন্সিটিভ কথা বলার সময় ফোনটাকে অন্য কোথাও রেখে আসবেন, অন্য রুমে রেখে আসবেন। এভাবে ধরে নিয়ে থাকেন, তাহলে আপনি সেফ থাকবেন। যখনই আপনি ধরে নেবেন না, মনে করবেন না আমাকে আর কি হ্যাক করবে, আমার ফোনে কোনো সমস্যা নাই, তখনই আপনার সর্বনাশ হওয়ার চান্স আছে। ফেসবুকের রিলস এগুলো বন্ধ করা যাবে কিনা, ইউটিউবের শর্টস, ফেসবুকের রিলস, আমরা চেষ্টা করছি কাফ গার্ডের যে নেক্সট ভার্সনটা আমরা রিলিজ করব ইনশাল্লাহ, আগামী 1 মাসের মধ্যে আমরা চেষ্টা করছি এটাকে রিলিজ করার। ওইখানে এরকম বেশ কিছু ফিচার আপনারা পাবেন। এখন যেরকম কাফ গার্ড শুধুমাত্র ইন্টারনেটটাকে সেভ করতে পারে, ফিউচার ভার্সনটাতে যেটা আসবে যে আপনি ইউটিউবে শর্টস বন্ধ করে দেওয়া, রিলস বন্ধ করে দেওয়া, এগুলো বন্ধ করে দেওয়ার জন্য আমরা সে ফিচার নিয়ে আসবো ইনশাল্লাহ। বিভিন্ন অ্যাপে আপনারা কোয়েশ্চেন করছেন কিভাবে সেভ করা যায়, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম, এগুলো আমি হয়তো আপনাদেরকে ইনস্ট্রাকশনগুলো বা আমার স্লাইডের ছবিগুলো পাঠিয়ে দিতে পারি, পরে আপনারা হয়তো দেখে দেখে ফলো করতে পারেন। ব্রেভ কি মোবাইলে আছে? হ্যাঁ, আছে। অ্যান্ড্রয়েডের পরিবর্তে যদি 4G সিস্টেম ট্যাবলেট ব্যবহার করি তাহলে কি ভালো হবে? এই ফেমাস কোম্পানিগুলো ছাড়া, অ্যাপল, তারপরে এলজি, স্যামসাং, এগুলো ছাড়া আপনি যত এরকম উল্টো পাল্টা ব্র্যান্ডের, চাইনিজ ব্র্যান্ডের কোনো ডিভাইস ইউজ করবেন, ধরে নিতে পারেন যে এগুলো সবগুলো হচ্ছে হ্যাকড এবং সবগুলো বানানোই হয়েছে সস্তায় একটা ডিভাইস আপনাকে দেওয়া যেন আপনার কাছ থেকে তারা বিভিন্নভাবে চুরি করতে পারে। তো কখনোই খুব সস্তায় একটা চাইনিজ ব্র্যান্ড বা ইন্ডিয়ান ব্র্যান্ড বা লোকাল কোনো ব্র্যান্ডের ফোন কিনে মনে করবেন না যে আপনি সেফ আছেন।
এই ধরনের ডিভাইসগুলো সেফটি চেক কেউ করে না, কোনো অডিটিং হয় না। এরকম বহু হ্যাক ডিভাইস, বহু এরকম ফ্রড ডিভাইস বাজারে পাওয়া যায়, খুব সস্তায় তারা বিক্রি করে এবং আমরা তাদের ফাঁদে পড়ে সেগুলোকে কিনি। কিন্তু এগুলো সবই, এগুলো সস্তা করাই হয়েছে এই কারণে, যাতে মানুষের কাছ থেকে তারা আরো বড় অ্যামাউন্টের টাকা চুরি করে নিতে পারে। টিভিতে কাফ গার্ড আসলে করা সম্ভব না, কারণ টিভিগুলো এরকম এই ইন্টারনেট সেটিংস সাপোর্ট করে না। তো আপনি টিভিকে যদি কাফ গার্ডে সেট আপ দিতে চান, তাহলে আপনাকে ওই রাউটারে গিয়ে সেট আপ করতে হবে। রাউটারে কিভাবে কাফ গার্ড সেট আপ করতে হয় সেটার গাইড আপনারা কাফগার্ড.কমে গেলে পাবেন। কাফগার্ড.কমে গেলে একটা জায়গায় দেখবেন যে রাউটার সেকশনটা আছে, ওইখানে আমরা ইনস্ট্রাকশন দিয়ে দিয়েছি যে কিভাবে রাউটারের মধ্যে কাফ গার্ড সেট আপ করতে হয়। সেটা করলে তখন টিভিটা সেফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি দেখেন যে টিভিতে আপনি সেভ করার মতো কি আছে, টিভিতে আপনার ওই ইউটিউব হচ্ছে প্রাইমারিলি সেভ করার জন্য। ইউটিউবে রেস্ট্রিক্টেড মোড অন করে দিলেই সেফ, আর আপনাকে কিছু চিন্তা করতে হবে না। কাফ কিডসের পিসি ভার্সন আছে, হ্যাঁ, কাফকিডস.কমে গেলেই পিসি ভার্সন পাবেন। মাশাআল্লাহ, অনেকগুলো কোয়েশ্চেন। ইউটিউবে রেস্ট্রিকশন মোড খুঁজে পাচ্ছি না, আচ্ছা এই জিনিসটা তো আপনাদেরকে তাহলে দেখাতেই হবে, এটা তো মনে হচ্ছে একটা কমন প্রবলেম। এই যে আমি আপনাদেরকে ইউটিউবের রেস্ট্রিকশন মোডটা দেখাই। সো আমার অ্যান্ড্রয়েড ফোনে যেটা ছিল, সেটিংস থেকে জেনারেলে গেলে একদম লাস্টের অপশনটা হচ্ছে রেস্ট্রিক্টেড মোড। বা আপনি যদি ব্রাউজারে যান, গুগল সাইন ইন করা থাকে, এই অ্যাকাউন্টে ছবির উপরে ক্লিক করবেন, তারপরে বোধহয় ওখানে সেটিংস ক্লিক করতে হয়, করার পর তারপরে রেস্ট্রিক্টেড মোডটা আসে। আর টিভিতে আপনি যদি এই সেটিংস আইকনে ক্লিক করেন, এই লিস্টের মধ্যে কোথাও না কোথাও রেস্ট্রিক্টেড মোড থাকবেই। তো এইভাবে আপনারা ইউটিউবে রেস্ট্রিক্টেড মোড সেট করতে পারবেন। বাট এটা হতে পারে যে হয়তো আপনার কাছে যে ব্র্যান্ডের মোবাইল ফোন বা টিভি আছে, ওটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে। বাট খুঁজে দেখেন, কোথাও না কোথাও পাবেনই। এই জিনিসটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। এই রেস্ট্রিক্টেড মোড না থাকলে ইউটিউব ব্যানই করে দেওয়া হতো অনেক কান্ট্রি থেকে। এই কারণে তারা এটাকে খুব সাবধানে বানিয়েছে, যাতে মানুষ খুঁজে পায় ইজিলি। পর্দা এআই ইউজ করা কি সেফ? পর্দা এআই যে বানিয়েছে, সেই হিজাম, ও এখন আমাদের টিমে কাজ করে। অবশ্যই পর্দা এআই একটা খুব ভালো জিনিস বানিয়েছে। আমরা যেটা করছি যে কাফ ব্রাউজারে আমরা আরো বেটার একটা সলিউশন নিয়ে আসছি। ওই হিজামও আমাদের সাথে কাজ করছে, হিজাম হচ্ছে যে পর্দা এআই বানিয়েছে। তো ও এখন আমাদের সাথে কাজ করছে, আরো অনেক বেটার সলিউশন আপনি পাবেন কাফ ব্রাউজারের মধ্যে। তো কাফ ব্রাউজার অ্যান্ড্রয়েড ভার্সনটা ইউজ করা শুরু করে দেন, ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আইওএস আর ডেস্কটপ ভার্সন নিয়ে আসবো। মেয়েদের পর্দা রক্ষার্থে ভিডিও কলে কথা বলা নিয়ে কিছু বলুন। এগুলো তো ফাতোয়া টাইপের কোয়েশ্চেন, আমি ফাতোয়া দেওয়ার যোগ্য না। আপনারা হয়তো কোনো মুফতির সাথে কথা বলতে পারেন। ভিডিও কল নিয়ে কিছু বলুন। মানে ভিডিও কল বলতে আপনারা কি মিন করছেন? এই মহিলারা ভিডিও কলে কথা বলতে পারবে কিনা অন্য কারোর সাথে, নাকি অন্য কোনো সমস্যা আছে? মানে সেফটির দিক থেকে যদি চিন্তা করেন, ওই যে ধরে নেবেন যে আপনি যে ভিডিও কলে কথা বলছেন, এই ভিডিও কল রেকর্ড হয়ে কারো না কারো কাছে যে কোনো সময় চলে যেতে পারে। এইটা মাথায় রেখেই ভিডিও কলে কথা বলতে আসবেন। তো আপনারা যারা মহিলারা আছেন, তারা সাধারণত পর্দা ছাড়া ভিডিও কল কথা বলেন না। আপনি হয়তো ওই পাশে অন্য কোনো মহিলার সাথে কথা বলছেন, এই কারণে হয়তো পর্দা ছাড়া আছেন, কিন্তু আপনার ভিডিও যে রেকর্ড হয়ে অন্য কারোর কাছে চলে যাচ্ছেন, এটা কিন্তু আপনি জানেন না। তো এই কারণে সবসময় ধরে নেবেন আপনার কম্পিউটার এবং আপনার মোবাইল ফোন হ্যাকড। এটার মাইক্রোফোন হ্যাকড, যখন তখন রেকর্ড হচ্ছে। এটার ক্যামেরাও হ্যাকড, যখন তখন ছবি তোলা হচ্ছে। এটা ধরে নিয়ে আগান, তাহলেই আপনি সেফ থাকবেন। ক্যামেরাতে ছবি তোলা কি উচিত? কি মনে হয় আপনার? এতক্ষণ যা দেখলেন, তারপরে কি আপনার মনে হয় ক্যামেরাতে ছবি তোলা উচিত? চিন্তা করে দেখেন, আপনি বলেন। আমাদের মানুষকে তো আল্লাহ ফিতরা দিয়ে পাঠিয়েছে। আপনি যদি ফিতরাকে জিজ্ঞেস করেন, আপনার ফিতরাকে ক্যামেরাতে কি ছবি তোলা উচিত, দেখেন তো আপনার ফিতরা কি বলে। কাফ ডেস্কটপের লিঙ্কটা দিন। আচ্ছা, আহ, যেটা হবে যে আমরা খুব শীঘ্রই আমরা যত এই অ্যাপগুলোকে রিলিজ করব, সেগুলো সবগুলো আপনারা পাবেন যদি আপনারা আমাদের ওয়েবসাইটটাতে যান। সেই ওয়েবসাইটটা হচ্ছে, আমি এই চ্যাটের মধ্যে টাইপ করে দিই, kaf.com.tr। এই ওয়েবসাইটটাতে যদি যান, আপনারা আমাদের সবগুলো অ্যাপের ডাউনলোড লিঙ্ক পেয়ে যাবেন, যেগুলো এখন আমরা বানিয়ে অলরেডি পাবলিক করে দিয়েছি। তো আপনারা মাঝে মাঝে এই kaf.com.tr এ গিয়ে দেখেন আমরা নতুন নতুন কি অ্যাপ নিয়ে আসলাম। হয়তো এখন গিয়ে আইওএস পাচ্ছেন না, কিন্তু হয়তো এক মাস পরে গেলে দেখবেন যে সেই আইওএসটা রিলিজ হয়ে গেছে। বা হয়তো এখন ডেস্কটপ ব্রাউজার পাচ্ছেন না,
2 সপ্তাহ পরে ইনশাল্লাহ ডেস্কটপ ব্রাউজারটা পেয়ে যাবেন। তো এই ওয়েবসাইটটার দিকে আপনারা খেয়াল রাখেন। আমরা যখনই নতুন কোনো কিছু অ্যাপ রিলিজ করব বা ডেস্কটপে কোনো সফটওয়্যার রিলিজ করব, এগুলো সব আপনারা kaaf.com.tr এ গেলে পাবেন। ওয়াইফাই এর ডিএনএস সেট করে কিভাবে? এটার জন্য আপনাকে কাফগার্ড.কম সাইটটাতে যাবেন। ওইখানে গেলে ওই ইনস্টলেশন একটু স্ক্রোল করলে নিচে গেলে দেখতে পাবেন রাউটার আছে। ওই রাউটারে ক্লিক করলে স্টেপ বাই স্টেপ গাইড পাবেন। আর যদি দেখেন খুব ডিফিকাল্ট হচ্ছে, সেট আপ করতে পারছেন না, আমার সমস্যা নেই, আমাদের কাফ গার্ডের সাপোর্টে ওই বা ফেসবুক পেজে গিয়ে যদি আপনি একটা মেসেজ দেন, আমাদের টিম থেকে কেউ একজন আপনাকে হেল্প করবে। তারা আপনার সাথে ভিডিও কল করে আপনাকে দেখিয়ে দিবে কিভাবে কাফ গার্ডের সেটিংসটা করতে হয় রাউটারে। আরেকটা জিনিস মনে রাখেন, ইউটিউবে যে রেস্ট্রিক্টেড মোড, এটা কিন্তু আপনার ওই কাফ গার্ডে আপনি যদি হাই মোডে থাকেন তাহলে অটোমেটিক্যালি রেস্ট্রিক্টেড মোডটা সেট হয়ে যাবে আপনার ওই ডিভাইসে। আপনার মোবাইলে যদি কাভগার্ড থাকে এবং হাই সেফটি সেটিংস অন করা থাকে, তাহলে অটোমেটিক্যালি ওই মোবাইলে বহু অ্যাপ সেফ হয়ে যাবে, তার মধ্যে ইউটিউব হচ্ছে একটা। ইউটিউব রেস্ট্রিক্টেড মোডটা তখন ফোর্স হয়ে যাবে। তো এই কারণে আমি বলি যে বাচ্চাদেরকে যে ডিভাইসটা দিবেন, ওই ডিভাইসে কাভগার্ডের হাই মোডটা সেট করে রাখবেন। আর আপনারা অ্যাডাল্টরা ওই মিডিয়াম মোড বা আপনি খুব সাহসী হলে উইক মোড সেট করে রাখতে পারেন। আমার মনে হয় যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছি মোটামুটি এই ধরনের কোয়েশ্চেনই। তাহলে আমরা বোধহয় এখানেই শেষ করে দিতে পারি কোয়েশ্চেন আনসার পর্ব। আমার আবার মাগরিবের আজান দিয়ে দিয়েছে, so আমাকে মাগরিব পড়তে যেতে হবে। তো ভালো থাকবেন, দোয়া করবেন আমাদের জন্য। আমরা যেন এই কাফ কোম্পানিটা আমরা তৈরি করেছি মানুষকে, স্পেশালি মুসলিমদেরকে, এই যে অনলাইনে এত ক্ষতি হচ্ছে এই ক্ষতিগুলো থেকে বাঁচানোর জন্য। তা আপনারা আমাদেরকে দোয়া করবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, আমাদের এই অ্যাপগুলোর কথা প্রচার করবেন মানুষের কাছে। যত বেশি মানুষের কাছে যাবে তত বেশি মানুষ সেফ থাকবে। এবং আমাদের মিশনটা, আমরা যে মিশনে নেমেছি মুসলিম উম্মাহকে হার্ম থেকে বাঁচানোর এবং একই সাথে নন মুসলিমদেরকে হার্ম থেকে বাঁচানোর, এটা আল্লাহ যেন কবুল করে নেন এবং আল্লাহ যেন আমাদের কাজ এই কাজে বারাকা দেন, তার জন্য আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। ধন্যবাদ আমাদের আলোচক বৃন্দকে খুব সুন্দর আলোচনা করার জন্য। আমরা এই পর্যায়ে আমাদের কুইজ সেগমেন্টে চলে যাচ্ছি। আমাদের চ্যাট বক্সে এবং কমেন্ট বক্সে কুইজের লিংক দিয়ে দেওয়া হবে। আমরা 10 মিনিটের জন্য লিঙ্কটি ওপেন রাখবো। আমরা 10টা 48 আমরা কুইজটি বন্ধ করে দেবো ইনশাল্লাহ। আমরা লিঙ্কটা দিয়ে দিচ্ছি। আর সময় স্বল্পতার কারণে আপনাদের সব প্রশ্ন নেওয়া যায়নি। আপনারা আপনাদের যদি কাহাফ এর যে সফটওয়্যার গুলো আছে এগুলো নিয়ে কোনো ধরনের প্রশ্ন থাকে বা কোনো সমস্যা ফেস করেন ইনস্টল করতে বা সেট আপ করতে, কাইন্ডলি হচ্ছে আপনারা আমাদের ফেসবুক কমিউনিটিতে গিয়ে পোস্ট করবেন। আমাদের সাপোর্ট টিম আপনাদের সর্বোত্তম সহযোগিতা করার চেষ্টা করবে। অথবা আপনারা কাহাফ কার্ড বা আমাদের যে অ্যাপগুলার সোশ্যাল মিডিয়া পেজগুলো আছে সেগুলোতে আপনারা নক করতে পারেন, মেসেজ করতে পারেন। সেখানেও আপনাদের কোয়েরিগুলো সলভ করে দেওয়া হবে ইনশাল্লাহ। আপনাদের অনেক শিক্ষার্থী বা আপনাদের অনেক বন্ধু হয়তো আজকে ব্যস্ততার কারণে সেশনটিতে জয়েন করতে পারেনি। আপনারা চাইলে আপনাদের যে কমিউনিটি গ্রুপগুলো আছে সেগুলোতে আপনারা আজকে সেশন থেকে কি কি শিখতে পারলেন বা কি মেসেজগুলো পেলেন এগুলো আপনারা নিজেরা লিখে ফিডব্যাক আপনাদের বন্ধুদের কাছে পৌঁছে দিতে পারেন বা আপনাদের কমিউনিটির সাথে শেয়ার করতে পারেন। তাহলে তারাও এই বিষয়গুলো সম্পর্কে সচেতন হয়ে নিজেদেরকে সেফ রাখতে পারবে ইনশাল্লাহ। অনেকে প্রশ্ন করছেন ভিডিওটি রেকর্ড পাওয়া যাবে কিনা। এটা হচ্ছে আপনাদের যে ক্যাম্পাসের ওয়েবসাইট আছে সেখানে ফ্রি কোর্সের সেগমেন্টে যুক্ত হয়ে যাবে। এছাড়াও আইওএম এর ফেসবুক পেজ যে এই সেশনটি পুরোটা লাইভ হয়েছে সেখানেও রেকর্ড থাকবে ইনশাল্লাহ। আপনারা পরবর্তীতে চাইলে সেখান থেকে দেখে নিতে পারবেন। অথবা আপনার কোনো আত্মীয়কে বা আপনার
প্রিয়জনকে আপনি সেটি সেন্ড করে তাকেও দেখার সুযোগ করে দিতে পারবেন।
আচ্ছা, আমরা ফর্মটি অফ করে দিয়েছি। আহ বিজয়ীদের নাম আপনাদের কমিউনিটিতে ঘোষণা করে দিবে, এবং আপনারা হচ্ছে আইওএম এর পেজে যোগাযোগ করে আপনাদের পুরস্কার নিয়ে নিতে পারবেন, বিজয়ী দুইজন। আপনাদের কমিউনিটিতে, আপনার আইএমএ কমিউনিটিতে হচ্ছে আপনাদের বিজয়ের নাম উল্লেখ করে দেওয়া হবে ইনশাল্লাহ। আমরা আজকের সেশনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।